মোটামুটি লাইভে আসছি। হ্যালো, সবাই যুক্ত হও। আজকে তোমাদের হচ্ছে এইচএসসি সার্ভিস ফ্রি অনলাইন ক্লাসের প্রথম ক্লাস। আজকে আমি তোমাদের শান্ত ভাই আছি তোমাদের সাথে। আমি বর্তমানে পড়াশোনা করছি খুলনা মেডিকেল কলেজ। খুলনা মেডিকেল কলেজে এমবিবিএস করতেছি। তো আজকে তোমাদের প্রথম ক্লাসে আমি থাকছি তোমাদের সাথে। তো সবাই আস্তে আস্তে যুক্ত হও। আচ্ছা, আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, পাশাপাশি তোমরা স্ক্রিনে সবকিছু আমার বোর্ড ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা আমাকে কমেন্ট করে জানাবে। সবাই একটু কমেন্ট করে জানাবে। আচ্ছা, আজি ওয়ালাইকুম আসসালাম, মারিয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কিছু শব্দ হচ্ছে। আচ্ছা, কিছু শব্দ হচ্ছে এখানে আর কি, এসি চলতেছে। শব্দটা কি খুব বেশি? আমরা কি এসি অফ করে দিব? একটু কমেন্ট করে জানাবেন। শব্দ বেশি হলে আমরা এসিটা অফ করে দিব। সাজিদ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোমরা যারা যুক্ত হচ্ছ তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবে, সবার কাছে লিংকটা শেয়ার করবে যাতে সবাই যুক্ত হতে পারে। আমরা সবাই একসাথে ক্লাস শুরু করব। নাজিয়া আফরিন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নিপুণ গমি কাটা ভাইয়া। মোটামুটি শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। ফ্যানের শব্দ হচ্ছে। আচ্ছা, ফ্যানটা কি অফ করে দিব? শান্ত ফ্যান অফ করে। পার্বণ নন্দী ভাইয়া, আমাদের পার্বণ নন্দী ভাইয়া কমেন্ট করছে শান্ত ফ্যান অফ করে দেখো এসি দেওয়া যায় কিনা। আচ্ছা, এসিটা অফ করে দেবো। আচ্ছা, অফ করে দিচ্ছি আমরা। কথার থেকে সাউন্ড বেশি আছে। আচ্ছা, এবার সাউন্ড আশা করি কমছে। আমরা অফ করে দিছি, এসি অফ করে দিছি, এসি শব্দ আসতেছিল। এবার সাউন্ড ঠিকঠাক ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। সাউন্ড ঠিকঠাক ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবে। এরপরই আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আর তোমরা প্রত্যেকে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, সবার সাথে লিংকটা শেয়ার করো যাতে সবাই যুক্ত হতে পারে। ভয়েস ক্লিয়ার না? আমি কি ভয়েস আর একটু জোরে বলবো? আমি কি আর একটু জোরে বলবো নাকি ঠিক আছে? নাকি আস্তে আস্তে শোনা যাচ্ছে? এমডি শাহরিয়ার সাজিদ ওয়ালাইকুম আসসালাম। অপসরা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আর একটু লাউডলি বলতেছি যেহেতু ভয়েসের সমস্যা হচ্ছে। আশা করি আর কোনো শব্দ হচ্ছে না। আমরা এসি অফ করে দিছি। তো এবার আমরা শুরু করি। হ্যাঁ, পরে যারা যুক্ত হবে তোমরা রেকর্ডেড দেখে নিবে ক্লাসটা। তবে তোমাদের রেসপন্স যদি লাইভে কম হয় তাহলে আমরা কিন্তু আমাদের কার্যক্রম অফ করে দিতে পারি। তো সুতরাং তোমরা একটু কেয়ারফুল থাকবা, সবাই ক্লাসটা লাইভ করার চেষ্টা করবা, রেসপন্স করবা, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। ঠিক আছে? তো আমরা শুরু করি। তো আমরা আজকে পড়বো হচ্ছে বোর্ডে দেখো আমি লিখে রাখছি জীববিজ্ঞান। জীববিজ্ঞান, আমরা হচ্ছে জীববিজ্ঞান পড়বো। তো জীববিজ্ঞানের ইংলিশ হচ্ছে কি বলে? বায়োলজি বলে। জীববিজ্ঞানের ইংলিশ কি? বায়োলজি। বায়োলজি শব্দটাকে আমরা ভাঙলে আমরা দুইটা শব্দ পাই। কয়টা শব্দ পাই? দুইটা। একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে লগস। একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে লগস। তো বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন, আর লগস শব্দের অর্থ হচ্ছে বিদ্যা বা জ্ঞান। লগস শব্দের অর্থ কি? বিদ্যা বা জ্ঞান। তো বায়োলজি শব্দের অর্থ তাহলে দাঁড়ায় কি? জীবন সম্পর্কে জ্ঞান বা জীবন সম্পর্কে বিদ্যা বা জ্ঞান, তুমি যাই বলো। জীবন সম্পর্কে জ্ঞান লাভ করা, যে জীবন সম্পর্কে যে লাভ করাকে বলা হচ্ছে জীবন সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য আমরা যে পড়াশোনা করবো সেটা হচ্ছে বায়োলজি। ঠিক আছে?
তো বায়োলজি জীববিজ্ঞান সম্পর্কে প্রথমে আমরা যদি শুরু করি, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তিনি ছিলেন গ্রিক দার্শনিক এবং একজন বিজ্ঞানী অ্যারিস্টটল। তিনি সর্বপ্রথম জীববিজ্ঞান নিয়ে জীববিজ্ঞানকে দুইটা ভাগে ভাগ করেন। কয়টা ভাগে ভাগ করেন? দুইটা ভাগে ভাগ করেন। একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা কি প্রাণী বিজ্ঞান। তো এই জন্য অ্যারিস্টটলই সর্বপ্রথম জীববিজ্ঞানকে দুইটা ভাগে ভাগ করেন। এই জন্য অ্যারিস্টটলকে বলা হয় জীববিজ্ঞানের জনক। জীববিজ্ঞানের জনক বলা হয় কাকে? তাহলে অ্যারিস্টটলকে। জীববিজ্ঞানের জনককে অ্যারিস্টটল। বাংলায় লিখি অ্যারিস্টটলকে বলা হয় জীববিজ্ঞানের জনক। ঠিক আছে? তিনি সর্বপ্রথম জীববিজ্ঞানকে দুইটা ভাগে ভাগ করেন, উদ্ভিদ বিজ্ঞান এবং হচ্ছে প্রাণী বিজ্ঞান। এছাড়াও তিনি প্রাণীদেরকে তিন ভাগে ভাগ করেন তৎকালীন। যেসব প্রাণী হচ্ছে তোমার জলে থাকে তাদেরকে ভাগ করা হচ্ছে জলজ প্রাণী হিসেবে। তারপর যারা বাস করে হচ্ছে স্থলে তাদেরকে বলা হচ্ছে স্থলজ প্রাণী, এবং যারা হচ্ছে আকাশে বসবাস করে তাদেরকে তিনি আরেকটা ক্লাসিফিকেশনে ভাগ করেন। আচ্ছা, পাখি তারপর হচ্ছে তোমার জলজ স্থলজ, এই তিনটা ভাগে তিনি সর্বপ্রথম হচ্ছে প্রাণীদেরকে ভাগ করেন তিনটা ভাগে। তো জীববিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল, এবং তিনি হচ্ছে দুইটা ভাগ করেন, জীববিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান। এখন আমরা আজকে পড়বো হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান পড়বো। আজকে আমরা কোষ ও কোষের গঠন অধ্যায়টা পড়বো। তো হ্যাঁ, অনেকে যুক্ত হচ্ছে। তো উদ্ভিদ বিজ্ঞানের জনককে যদি আমি বলি, উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে লেখবা হচ্ছে থিওফ্রাস্টাস। কি? থিওফ্রাস্টাস। তাহলে উদ্ভিদ বিজ্ঞানের জনককে? উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। এখন উদ্ভিদ বিজ্ঞানকে একটা প্রশ্ন আসে থিওফ্রাস্টাসকে কেন উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়? থিওফ্রাস্টাস কি আমল করেছিলেন যে তাকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হচ্ছে? তো তিনি হচ্ছে সর্বপ্রথম উদ্ভিদকে চারটা শ্রেণীতে ভাগ করে। অর্থাৎ সর্বপ্রথম উদ্ভিদের ক্লাসিফিকেশন করে। ঠিক আছে? পাশাপাশি তিনি হচ্ছে উদ্ভিদ নিয়ে দুইটা বই লেখে। একটা বই হচ্ছে হিস্টোরিয়া প্লান্টারাম। আচ্ছা, তিনি হচ্ছে একটা বই হচ্ছে হিস্টোরিয়া প্লান্টারাম। এর আরেকটা নাম হচ্ছে ইনকোয়ারি ইনটু প্লান্টস। তিনি এই বইয়ের মধ্যে বিশদভাবে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে আলোচনা করেন, এবং এই বইয়ের মধ্যে তিনি উদ্ভিদকে চার ভাগে ভাগ করেন। পাশাপাশি এই বইয়ের হচ্ছে তোমার 10টা খণ্ড আছে, বুঝছো? 10টা খণ্ড আছে, অর্থাৎ এত বিশদভাবে বর্ণনা করা হয়েছে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে। এখানে হচ্ছে 400 থেকে 500 উদ্ভিদ প্রজাতি তিনি বর্ণনা করেন। পাশাপাশি এই বইটা হচ্ছে ধরো 1 লক্ষ শব্দের একটা বই। তো বুঝতেই পারছো থিওফ্রাস্টাস সর্বপ্রথম উদ্ভিদ বিজ্ঞান নিয়ে একটা বই লিখে একটা বড় ধরনের অবদান রাখেন বিজ্ঞানে, এজন্য তাকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়। তো আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এই অ্যারিস্টটল হচ্ছে জীববিজ্ঞানের জনক। এই অ্যারিস্টটলের ছাত্র হচ্ছে থিওফ্রাস্টাস। কি? অ্যারিস্টটলের ছাত্রকে থিওফ্রাস্টাস। তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে জীববিজ্ঞানের জনক কে আর হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক কে। আচ্ছা, অ্যারিস্টটলের ছাত্র হচ্ছে থিওফ্রাস্টাস। তো এই থিওফ্রাস্টাসের যে আসল নাম ছিল কি জানো? থিওফ্রাস্টাসের আসল নাম ছিল হচ্ছে টার্টামুস। কি? টার্টামুস। তো টার্টামুসের একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল, সে খুব সাবলীল ভাষায় খুব সুন্দরভাবে তার কথা এক্সপ্রেস করতে পারতো, সহজে আরেকজনকে বুঝাইতে পারতো। তো এই জন্য তাকে একটা নাম দেওয়া হয়, অর্থাৎ টার্টামুসকে একটা নাম দেওয়া হয়, সেই নামটা হচ্ছে থিওফ্রাস্টাস। সেই নামটা কি? থিওফ্রাস্টাস। থিও শব্দের অর্থ হচ্ছে গড, আর ফ্রাস্টাস শব্দটা আসছে হচ্ছে টু ফ্রেজ থেকে। তবে কথা বলার ক্ষেত্রে ওস্তাদ আর কি, এইটা বোঝানো হয়েছে। তো থিওফ্রাস্টাস হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক। আচ্ছা, এবার আসি প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল।
আচ্ছা, একটু আমরা দেখছি জীববিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল, এখন দেখতেছি আমরা প্রাণীবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। তো সর্বপ্রথম মানে জীবকে দুই ভাগে ভাগ করে অ্যারিস্টটল, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান। তিনি হচ্ছে সর্বপ্রথম এই ভাগটা করে, এই জন্য তাকে জীববিজ্ঞানের জনক বলা হচ্ছে। এরপরে অ্যারিস্টটল মূলত কাজ করে হচ্ছে প্রাণী বিজ্ঞান নিয়ে। কি নিয়ে? প্রাণী বিজ্ঞান নিয়ে। তিনি প্রাণীদেরকে, একটু আগে বলছিলাম, তিনি প্রাণীদেরকে প্রথমে তিন ভাগে ভাগ করে। কয় ভাগে ভাগ করে? তিন ভাগে ভাগ করে। তিনি প্রাণীদেরকে কয় ভাগে ভাগ করে? তিন ভাগে ভাগ করে। একটা হচ্ছে পাখি, একটা হচ্ছে পাখি, একটা হচ্ছে যারা আকাশে থাকে, তারপর পাখি, স্থলজ, তারপর হচ্ছে মাছ। এই তিন ভাগে ভাগ করে প্রাণীদেরকে। ঠিক আছে? এর পরবর্তীতে আরো কিছু সময় যাওয়ার পরে সে হচ্ছে একটা বই লেখে, নাম হচ্ছে এটা কি ছিল? এটা ছিল হচ্ছে হিস্টোরিয়া প্লান্টেরাম। অ্যারিস্টটল একটা বই লেখে, সেই বইটার নাম হচ্ছে হিস্টোরিয়া এনিমেলিয়াম। কি? হিস্টোরিয়া এনিমেলিয়াম। তো এই হিস্টোরিয়া এনিমেলিয়াম বইতে সে প্রাণীদেরকে নিয়ে বিশদভাবে বর্ণনা করে, যেমন প্রাণীদের জীবনের ইতিহাস, যৌনক্রম, অঙ্গসংস্থান প্রভৃতি বর্ণনা করে এই বইতে। পাশাপাশি অ্যারিস্টটল 520টা প্রজাতির বর্ণনা দেয়। ঠিক আছে? তো এই জন্য অ্যারিস্টটলকে, আচ্ছা আরো একটা কাহিনী আছে, সেটা হচ্ছে অ্যারিস্টটল পরবর্তীতে তার এই যে এই বইটাতে, হিস্টোরিয়া এনিমেলিয়াম বইটাতে, প্রাণীদেরকে দুইটা ভাগে ভাগ করেন। একটা হচ্ছে মেরুদণ্ডী আর বিসিযুক্ত প্রাণী। একটা হচ্ছে মেরুদণ্ডী, কি একটা হচ্ছে সে কি করে, সে হচ্ছে প্রাণীদেরকে পরবর্তীতে দুইটা ভাগে ভাগ করে। একটা হচ্ছে মেরুদণ্ডী, একটা হচ্ছে মেরুদণ্ডী আর বিসিযুক্ত, আর একটা হচ্ছে অমেরুদণ্ডী আর বিসি বিহীন। এই দুইটা ভাগে তিনি হচ্ছে প্রাণীদেরকে ভাগ করেন সর্বপ্রথম। তো এই মেরুদণ্ডী আর বিসিযুক্ত প্রাণীদেরকে তিনি নামকরণ করেন হচ্ছে ইনাইমা। কি? ইনাইমা। আর অমেরুদণ্ডী আর বিসিযুক্ত প্রাণীদেরকে সে নামকরণ করেন হচ্ছে অ্যানাইমা। কি? অ্যানাইমা। তাহলে অ্যারিস্টটল সর্বপ্রথম প্রাণীদেরকে দুইটা ভাগে ভাগ করেন, সেটা হচ্ছে একটা হচ্ছে মেরুদণ্ডী আর বিসিযুক্ত, যাদেরকে আমরা বলতেছি ইনাইমা, আর একটা হচ্ছে অমেরুদণ্ডী আর বিসি বিহীন, যাদেরকে আমরা বলতেছি অ্যানাইমা। এছাড়াও অ্যারিস্টটল জীবর যে বৈচিত্র্য, প্রজাতির যে বৈচিত্র্য, এই বিভিন্ন প্রজাতির প্রাণী নিয়ে বিশদভাবে বর্ণনা করে। পাশাপাশি সে হচ্ছে একটা বই হচ্ছে হিস্টোরিয়া এনিমেলিয়াম, সে আরো কিছু বই আছে, যেমন হচ্ছে তোমার পার্টস অফ অ্যানিমাল, অন দ্য জেনারেশন অফ অ্যানিমাল। অর্থাৎ তিনি হচ্ছে মূলত কাজ করে হচ্ছে অ্যানিমাল নিয়ে। যেমন তার আরো কিছু বই আছে, পার্টস অফ অ্যানিমাল, তারপর হচ্ছে অন দ্য জেনারেশন অফ অ্যানিমাল। তো তোমরা লক্ষ্য করবে বইগুলোর নাম দেখলে লক্ষ্য করবে যে অ্যানিমাল, তিনি মূলত কাজ করে হচ্ছে অ্যানিমাল নিয়ে, অর্থাৎ প্রাণীদেরকে নিয়ে তিনি মূলত কাজ করেন। তো এজন্য অ্যারিস্টটলকে বলা হচ্ছে প্রাণী বিজ্ঞানের জনক। তো আজকে আমরা যেহেতু বায়োলজি পড়বো, তো বায়োলজির পিছনের কিছু কথা আমরা বলে দিলাম, যে জীববিজ্ঞানের জনক কে, উদ্ভিদ বিজ্ঞানের জনক কে, প্রাণী বিজ্ঞানের জনক কে। এটা অবশ্যই তোমাদের জন্য জানা ম্যান্ডেটরি। সবাই আমাকে কমেন্ট করে জানাবে যে, আমি এটা এখন মুছে দিচ্ছি, সবাই আমাকে কমেন্ট করে জানাবে যে জীববিজ্ঞানের জনক কে, আর হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক কে, আর প্রাণী বিজ্ঞানের জনক কে, এবং থিওফ্রাস্টাস যে বইটা লিখছিল সেই বইটার নাম কি, এটা একটু আমাকে কমেন্ট করে জানাবে। সবাই একটু কমেন্ট করে জানাবে। ভাইয়া আমি ভিডিওটা সেভ করে রাখতেছি, পরে টাইম করে দেখে নিব। ভিডিওটা আমরা লাইভ ক্লাস শেষে ডিলিট করে দিতে পারি, তোমাদের রেসপন্স যদি কম থাকে। ভাইয়া আরবিসিটা বুঝি নাই। ও আচ্ছা, আরবিসি পূর্ণরূপ হচ্ছে, আচ্ছা আমি বলি আবার, অ্যারিস্টটল। ঠিক আছে, বিজ্ঞানী অ্যারিস্টটল। হ্যাঁ,
অ্যারিস্টটল। তিনি হচ্ছে দুই ভাগে ভাগ করেন, একটা হচ্ছে ইনাইমা আর একটা হচ্ছে অ্যানাইমা। কি একটা হচ্ছে ইনাইমা আর একটা হচ্ছে অ্যানাইমা। ইনাইমা হচ্ছে আরবিসি যুক্ত, কি যুক্ত? আরবিসি যুক্ত। আরবিসি মানে জানো কি? আরবিসি মানে হচ্ছে, আরবিসি পুনরূপ হচ্ছে রেড ব্লাড সেল। আরবিসি পুনরূপ হচ্ছে রেড ব্লাড সেল। এটা হচ্ছে লোহিত, বাংলায় বলে হচ্ছে লোহিত রক্তকণিকা। কি বলে? লোহিত রক্তকণিকা। এটা হচ্ছে আমাদের একটা কোষ। এটা কি? এটা একটা কোষ। এটা হচ্ছে আমাদের রক্তের মধ্যে থাকে আরবিসি, লোহিত রক্তকণিকা। তো আরবিসি যুক্ত মেরুদণ্ডী প্রাণীদের তিনি নামকরণ করেন হচ্ছে অ্যানাইমা। কি? অ্যানাইমা। আর আরবিসি বিহীন, কি? আরবিসি বিহীন। আরবিসি মানে কি? রেড ব্লাড সেল, অর্থাৎ তাদের লোহিত রক্তকণিকা থাকবে না, লোহিত রক্তকণিকা থাকবে না। তাহলে অর্থাৎ তারা পাশাপাশি তারা হচ্ছে অমেরুদণ্ডী। যেমন যদি আমরা বলি পলিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, অ্যানিলিডা বলছি, নেমাটোডা, তারপর হাইটিকেস, অ্যাকাইনোডার্মাটা, এই যে অমেরুদণ্ডী প্রাণীগুলো, এদের হচ্ছে এরা হচ্ছে অমেরুদণ্ডী, পাশাপাশি এদের হচ্ছে আরবিসি নেই, অর্থাৎ এরা হচ্ছে আরবিসি বিহীন। এজন্য এদেরকে নামকরণ করছে অ্যানাইমা। তোমরা বায়োলজিতে একটা শব্দ অনেক সময় পাবা, একটা শব্দ পাবা যার আগে সবসময় দেখতে পাবা হচ্ছে এ থাকে, অনেকগুলো শব্দ পাবা যার আগে দেখবা কি থাকে? এ থাকে। এ মানে হচ্ছে নাই, এ মানে কিছু একটা নাই, কি কিছু একটা নাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কি নাই? এখানে হচ্ছে আরবিসি নাই। এখানে কি নাই? আরবিসি নাই। এখানে কি নাই? আরবিসি নাই। এজন্য এটাকে নাম করা হয়েছিল অ্যানাইমা, অর্থাৎ আরবিসি নাই। ঠিক আছে? তো আশা করি তুমি বুঝতে পারছো রেড ব্লাড সেল অর্থাৎ আরবিসি মানে কি। আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। আনিকা আফরিন কমেন্ট করেছে জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল, উদ্ভিদবিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস, প্রাণীবিজ্ঞানের জনক অ্যারিস্টটল, থিওফ্রাস্টাসের লেখা বই হিস্টোরিয়া কন্টিনাম। থ্যাংক ইউ আপু। তারপরে আরো অনেকেই কমেন্ট করেছো, রবিউল হাসান কমেন্ট করেছো থিওফ্রাস্টাস হবে। আচ্ছা, সবাই মোটামুটি কমেন্ট করো। আচ্ছা, এবার আমরা আমাদের আসল পড়ায় আসবো, অর্থাৎ আজকে আমরা পড়বো হচ্ছে উদ্ভিদবিজ্ঞানের প্রথম অধ্যায়, অর্থাৎ কোষ। কোষ ও কোষের গঠন। অধ্যায় নাম কি? কোষ ও কোষের গঠন। তো কোষ ও কোষের গঠন, আমরা আজকে বলবো হচ্ছে কোষ ও কোষের গঠন। কোষের যে ইংরেজি শব্দ সেটা কি? সেল। সেটা কি? সেল। এই সেল শব্দটা আসছে হচ্ছে গ্রিক, সেল শব্দটা আসছে হচ্ছে গ্রিক শব্দ সেলুলা থেকে। গ্রিক না, সরি, ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ সেলুলা থেকে, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কুঠুরি বা প্রকোষ্ঠ। সেল শব্দটা কোথা থেকে আসছে? সেলুলা থেকে। এটা একটা ল্যাটিন শব্দ, এর মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। তো আমরা হচ্ছে আজকে বলবো হচ্ছে কোষ ও কোষের গঠন। ওদের নামটা আমি লিখে রাখি, কোষ ও কোষের গঠন। আচ্ছা, তো আমরা বললাম কি সেল শব্দটা আসছে হচ্ছে সেলুলা থেকে। এবার আমার কথা হচ্ছে তোমরা পূর্বের ক্লাসে পড়ে আসছো যে সেলের আবিষ্কারককে, তোমরা অলরেডি জানো সেলের আবিষ্কারককে। সবাই আমাকে একটু কমেন্ট করবে যে সেলের আবিষ্কারককে, আমাকে একটু কমেন্ট করবে যে সেলের আবিষ্কারককে। তোমরা সবাই জানো, আমি জানি, আমাকে একটু কমেন্ট করবে। ইনাইমা হচ্ছে মেরুদণ্ডী। নাজিব মাহফুজ, হ্যাঁ ভাই, ইনাইমা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। ইনাইমা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, আর অ্যানাইমা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। অ্যানাইমা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। সবাই আমাকে একটু কমেন্ট করবে কোষের জনককে। সবাই আমাকে একটু কমেন্ট করবে কোষের জনককে। অনেকে কমেন্ট করছো। সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবে যে কোষের জনককে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই কমেন্ট করেছো হচ্ছে রবার্ট হুক, সবাই ম্যাক্সিমাম কমেন্ট করেছো রবার্ট হুক। একজন দেখলাম কমেন্ট করেছে হচ্ছে লোই সিকেভিচ, লোই সিকেভিচ। আচ্ছা দেখি লোই সিকেভিচ নাকি রবার্ট হুক, কোনটা সঠিক? আচ্ছা হ্যাঁ, একজন কমেন্ট করেছো আফিফা ফারহানা, সেল হচ্ছে আবিষ্কার করছে রবার্ট হুক মৃত কোষ। আচ্ছা একদম। আচ্ছা সেলের আবিষ্কার হচ্ছে তাহলে রবার্ট হুক, রবার্ট হুক। তিনি প্রথম যে কোষটা আবিষ্কার করেন সেটা ছিল একটা মৃত কোষ। তো আমি তোমাদের একটু বলতে চাই হিস্ট্রি সম্পর্কে। তো সর্বপ্রথম এই রবার্ট হুক কাজ করতেন লন্ডনের লন্ডন কি বললো এটাকে, রয়্যাল সোসাইটি অফ লন্ডন। রয়্যাল সোসাইটি অফ লন্ডন হচ্ছে একটা সংস্থা, এটা হচ্ছে ন্যাচারাল একটা ব্রিটিশ সায়েন্স সোসাইটি বলতে পারো। এইটা হচ্ছে কি রয়্যাল সোসাইটি অফ সায়েন্স, কি রয়্যাল সোসাইটি অফ সায়েন্স। এটা হচ্ছে একটা ব্রিটিশ সায়েন্স সোসাইটি, অথবা এটার আরেকটা নাম আছে, সেটা বলা হচ্ছে রয়্যাল সোসাইটি অফ সায়েন্স ফর ন্যাচারাল নলেজ, ফর ইনক্রিজিং ন্যাচারাল নলেজ। তো ন্যাচারাল নলেজ অর্থাৎ তোমরা থেকে এই নাম থেকে তোমরা বুঝতে পারতেছো যে এটা বিজ্ঞান সংক্রান্ত একটা সংস্থা, বিজ্ঞান সংক্রান্ত একটা সংস্থা। তো রবার্ট হুক ছিল এই সংস্থার যন্ত্রপাতির পরিষ্কারক, যন্ত্রপাতির পরিষ্কারক অথবা কিউরেটর হিসেবে এই সংস্থাতে নিযুক্ত হয়েছিল কে, রবার্ট হুক। আমি লিখে দিলাম কিউরেটর হিসেবে এই সংস্থাতে তিনি নিযুক্ত হন। তো এই সংস্থা কি করতো, এই সংস্থা কর্তৃক হচ্ছে তোমার বিভিন্ন কনফারেন্স হতো, বিভিন্ন সভা হতো, বিভিন্ন বিজ্ঞানীরা আসতো, এসে তারা তাদের বিভিন্ন এক্সপেরিমেন্ট সম্পর্কে, তারা তাদের বিভিন্ন গবেষণা সম্পর্কে সবাইকে এক্সপ্রেস করতো, এবং সবাইকে এক্সপ্রেস করতো ওই সভাতে, মানে রয়্যাল সোসাইটি অফ সায়েন্স কর্তৃক আয়োজিত সভাতে বিভিন্ন বিজ্ঞানীরা তাদের এক্সপেরিমেন্ট, গবেষণা এগুলো তারা শেয়ার করতো, এবং যাদেরটা খুব ভালো হতো তারা হচ্ছে ধরো করতালি পাইতো, কিংবা হচ্ছে তাদের হচ্ছে সবাই প্রশংসা করতো। তো ওইখানে তোমাদের হচ্ছে রবার্ট হুক ওইখানে উপস্থিত থাকতো। তো রবার্ট হুক একবার ভাবলো যে পরবর্তী সপ্তাহে যে কনফারেন্সটা হবে সেই কনফারেন্সে তার একটা কিছু করার খুব স্বাদ জাগলো, বুঝছো? তো সে ভাবলো যে সবাই এরকম এক্সপ্রেস করে, আমি যদি একটু এক্সপ্রেস করতে পারতাম তাহলে তো বিষয়টা মন্দ হতো না। তো সে ভাবলো যে সেও কিছু একটা করবে। তো সে ছিল কিউরেটর, সে হচ্ছে যন্ত্রপাতি, বিশেষ করে হচ্ছে ধরো অনুবীক্ষণ যে যন্ত্র, বিভিন্ন যন্ত্রপাতি, তার মধ্যে অন্যতম বলতে পারো যে অনুবীক্ষণ যন্ত্র, সে হচ্ছে যন্ত্রপাতির কিউরেটর ছিল বা পরিষ্কারক ছিল, পরিষ্কার করতে হতো। তো রবার্ট হুক কি করে, চিন্তা করে যে পরের সপ্তাহে যে সেশনটা হবে, যে সভাটা হবে, সেই সভাতে সে কিছু একটা করবে। তো এজন্য সে ভাবতে থাকে, এখন ভাবতে থাকে। তো সে এক ধরনের ওয়াইন খাচ্ছিল আর ভাবছিল আর কি, বুঝছো? ওই ওয়াইনটার নাম হচ্ছে শ্যাম্পেন নামক একটা ওয়াইন খাচ্ছিল আর হচ্ছে ভাবতেছিল। তো তখন ওই যে বোতল বলি আর কি, যে বোতল দিয়ে খাচ্ছিল, ওই বোতলের যে মুটকি বলো অথবা চিপি বলো তোমরা, তো ওইটা ছিল কি বোতলের মধ্যে একটা, ওটা কি বলে, কাঠের চিপি ছিল। এরকম প্লাস্টিকের মুটকি ছিল না আগে, বুঝছো? আগে কাঠের চিপি ছিল। তো কাঠের চিপি কি করতো, এটা একটা খন্ড ছিল, খন্ডটা জাস্ট হচ্ছে তোমার কাঠের বোতলের যে ছিদ্রটার মধ্যে জাস্ট ঢুকায় রেখে দিত, মানে এভাবে আর কি আগে চিপি সিস্টেমটা আগে এরকমই ছিল, বুঝছো? তো রবার্ট হুক কি করলো, শ্যাম্পেন খাচ্ছিল, অর্থাৎ সে ওয়াইন খাচ্ছিল আর ভাবতেছিল, এমন অবস্থায় তার ওয়াইনটা খাচ্ছিল আর ভাবতেছিল এরকম না, ওয়াইন তার হাতে ছিল, তো ওয়াইন খাবে আর হচ্ছে সে ভাবতেছিল। তো ওয়াইনটা যখন খুললো তখন তার মুটকিটা উড়ে গিয়ে একটু দূরে গিয়ে পড়লো আর কি, বুঝছো? তো তখন সে মুটকির দিকে খেয়াল করলো যে মুটকিটা অর্থাৎ চিপিটা, কাঠের চিপিটা, অথবা এটাকে আরেক নাম বলা হচ্ছে কর্কটা, অর্থাৎ কাঠের চিপিটা, এটা দূরে গিয়ে পড়লো। তো
সে ওটার দিকে লক্ষ্য করলো যে এটা একটা নিরেট পদার্থ, কিন্তু ওটা পানির উপরে পড়ছিল। ওটা কিসের উপরে পড়ছিল? ওটা পড়ছিল হচ্ছে পানির উপরে। তো পানির উপরে গিয়ে এটা পড়লো, ওইটার দিকে তার চোখ গেল। তো সে চিন্তা করলো এটা একটা নিরেট পদার্থ, কাঠের ছিপি, অথচ এটা হচ্ছে পানিতে ঢুকতেছে না। তার মনে প্রশ্ন জাগলো যে কেন ঢুকতেছে না? নিরেট পদার্থ, ভিতরে কিছু নাই, তাহলে কেন পানিতে ঢুকতেছে না? তো তারপর সে ভাবলো যে নিশ্চয়ই এটার ভিতরে ফাঁপা কিছু একটা আছে, অর্থাৎ এটার ভিতরে একটা গহ্বর টাইপের কিছু একটা আছে, বাতাস আছে হয়তো, এই জন্য হয়তো ভাসতেছে। তো সে কি করলো? কাঠের ছিপিটাকে কতগুলো স্লাইস করলো। কি করলো? কতগুলো স্লাইস করলো। স্লাইস করে সে দেখলো যে ভিতরে কোনো গহ্বর নাই। ঠিক আছে, ভিতরে কোনো গহ্বর নাই, সব নিরেট। তো এবার কি করলো? একটা স্লাইস সে হচ্ছে একটা আণুবীক্ষণ যন্ত্রের নিচে রাখলো। একটা আণুবীক্ষণিক যন্ত্রের নিচে রাখলো। একটা আণুবীক্ষণিক যন্ত্রের নিচে রাখলো, একটা স্লাইস রাখলো। দেখে সে খেয়াল করলো যে তোমাদের ছবিটা, সে খেয়াল করলো মৌচাকের মতো একটা গঠন খেয়াল। কিসের মতো? মৌচাকের মতো। ধরো মৌচাক কিরকম? ধরো এরকম মৌচাক, ধরো এরকম একটা জিনিস লক্ষ্য করা, এরকম একটা মৌচাকের মতো সে একটা গঠন সে লক্ষ্য করলো। তো দেখতে পেলো এরকম অনেকগুলা ঘর, ছোট ছোট রুম, ছোট ছোট প্রকোষ্ঠ। ঠিক আছে, তো এই ঘরগুলা দেখে তার মনে পড়লো যে সে এই জিনিস আগেও সে দেখেছে। সে কোথায় দেখেছে? সে দেখেছে সন্ন্যাসী বা পাদ্রীরা যেখানে বসবাস করে সেইগুলা দেখতে হচ্ছে সেইগুলা দেখতে হচ্ছে। ঠিক আছে, এখন সন্ন্যাসী বা পাদ্রীরা যেখানে থাকে তাকে তৎকালীন বলা হয়তো হচ্ছে সেল। কি বলা হয়তো? সেল বলা হয়তো। তো সেই অনুসারে সে এই প্রকোষ্ঠগুলোর নামকরণ করে দেয় হচ্ছে সেল হিসেবে নামকরণ করে দেয়, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি, যাই বলো ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। তো পরবর্তীতে দেখা যায় আচ্ছা একটা কথা, এই যে আণুবীক্ষণ যন্ত্রের নিচে সে কাঠের ছিপিটা দেখছিল, সেই আণুবীক্ষণ যন্ত্রের পাওয়ার ছিল হচ্ছে 30x। কত x? 30x। ঠিক আছে, তো সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবে যে রবার্ট হুক যে আণুবীক্ষণিক যন্ত্র দিয়ে সর্বপ্রথম কোষ আবিষ্কার করছিল, সেই আণুবীক্ষণিক যন্ত্রের পাওয়ার কত ছিল, একটু কমেন্ট করে জানাবে। তো সবাই একটু কমেন্ট করে জানাবে। আচ্ছা 30, সবাই কমেন্ট করছে থ্যাংক ইউ, সবাই কমেন্ট করছে 30। আচ্ছা এখন কথা হচ্ছে পরবর্তী রবার্ট হুক তো সেল নামকরণ করে দিয়েছে। ঠিক আছে, সেল নামকরণ করে দিয়েছে এবং সে প্রকাশও করে ফেলছে সেই কনফারেন্সে, এবং সবাই তার প্রশংসা করছে। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে রবার্ট হুক যে সেলটা দেখছিল, সে দেখছিল হচ্ছে একটা কাঠের ছিপি। তো কাঠের ছিপি কি দেখছিল? তো কাঠের ছিপি কি জীবিত ছিল? কাঠের ছিপিতে যে কোষ ছিল সেটা কি জীবিত ছিল নাকি মৃত ছিল? তো কাঠের ছিপি তো মৃত, কারণ এটা হচ্ছে গাছ তো কেটে ফেলা হয়েছে। তো গাছ কেটে ফেলা হলে এটা তো জীবিত নাই। তো অর্থাৎ কোষগুলো তো আর কোনো খাবার পায় না, পুষ্টি পায় না। তো কোষগুলো তো অলরেডি ধরো কোষের ভিতরে যে অঙ্গাণুগুলো ছিল সবই ম্যাক্সিমাম মারা গেছিল, আর কোষও অলরেডি ডেড হয়ে গেছিল। তো বলা যায় যে সে যে কোষ আবিষ্কার করছিল সেটা ছিল হচ্ছে মূলত ডেড সেল বা মৃত কোষ। এবং তিনি যেটা দেখছিল মূলত সেটা ছিল হচ্ছে একটা কোষ প্রাচীর। সেটা ছিল একটা কোষ প্রাচীর, অর্থাৎ তিনি একটা মৃত কোষের কোষ প্রাচীর দেখছিল সর্বপ্রথম। তো এই জন্যই আর কি সেল নিয়ে যে প্রথম কথাবার্তা যিনি শুরু করছিল তিনি হচ্ছে রবার্ট হুক। এই জন্য তাকে বলা হয় হচ্ছে কোষের জনক। তাহলে কোষের জনক বলা হয় কাকে? রবার্ট হুককে। তিনি কত সালে এটা আবিষ্কার করেন? 1665 সালে। কত সালে? 1665 সালে রবার্ট হুক আবিষ্কার করেন যে হচ্ছে কোষ আবিষ্কার করেন। আচ্ছা
তোমাদের ক্যামেরার পিছনে তোমাদের বঙ্কিম ভাইয়া আছেন, তিনি হচ্ছে ক্যামেরা ধরে রাখছেন। তো বঙ্কিম ভাইয়াকে তোমরা একটু থ্যাঙ্কস জানিয়ে দিবে। বঙ্কিম ভাইয়ার আজকে পড়াশোনা ছিল, তাও আজকে প্রথম ক্লাস দেখে বঙ্কিম ভাইয়া এসেছে তোমাদের সাথে। সবাই একটু বঙ্কিম ভাইয়াকে থ্যাংক ইউ জানিয়ে দাও। 1665 ভাই, 1665 সালে সর্বপ্রথম রবার্ট হুক হচ্ছে কোষ আবিষ্কার করেন। আর কোষ আবিষ্কার করার পরে তিনি হচ্ছে একটা গ্রন্থ, একটা বই রচনা করেন। সেই বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। কি রবার্ট হুক একটা বই রচনা করেন, সেই বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। এখানে তিনি হচ্ছে বিভিন্ন ছোট ছোট বিভিন্ন প্রাণীর আর কি চিত্র এঁকে চিত্র আঁকতেন, বিভিন্ন ছোট ছোট প্রাণী, বিভিন্ন প্রাণীর সে আর কি চিত্র এঁকে বর্ণনা করছিল হালকা করে। গ্রাফিক্স মানে তো চিত্র, তাহলে আর মাইক্রো মানে হচ্ছে ছোট, অর্থাৎ ছোট ছোট জীবদের সে চিত্র এঁকে সে একটা বই আর কি লিখছিল। এই বইতে তোমাদের এই যে মৃত কোষের যে চিত্রটা, সেই চিত্রটাও ছিল। আমি আজকে তোমাদের দেখানোর আমি ডাউনলোড করে রাখছিলাম তোমাদের দেখাবো বলে। আচ্ছা আমি তোমাদের আমি ফেসবুকে দেখাই দেবো যে রবার্ট হুক যে কোষটা দেখছিল সেটা কেমন ছিল, ঠিক আছে? তো মাইক্রোগ্রাফিয়া কোষে তিনি হচ্ছে সর্বপ্রথম কোষ নিয়ে তিনি মোটামুটি একটা বর্ণনা দেন। তো তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা খুব বেশি আসে যে রবার্ট হুক রচিত বই কোনটি, নিজের কোনটি, রবার্ট হুকের রচিত বই। তো তোমরা আমাকে সবাই কমেন্ট করে জানাবে যে রবার্ট হুক রচিত বই কোনটি, রবার্ট হুক রচিত বই কোনটি? সবাই একটু কমেন্ট করে জানাবে যে রবার্ট হুক রচিত বই কোনটি। তাহলে সবাই একটু জানাবে রবার্ট হুক রচিত বই কোনটি। আচ্ছা, তাহলে রবার্ট হুককে বলা হচ্ছে কোষ আবিষ্কার করা হচ্ছে রবার্ট হুক। পাশাপাশি এই কোষ নিয়ে যে সর্বপ্রথম আলোচনা শুরু করে, কোষ সবার সামনে তুলে ধরে কোষকে, এজন্য মানে অর্থাৎ কোষ নিয়ে সর্বপ্রথম তিনি যেহেতু কোষকে উপস্থাপন করেন সর্বপ্রথম, এর জন্য কোষ যে বিদ্যা অর্থাৎ সাইটোলজি বা কোষ বিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক। কোষ বিদ্যার জনককে রবার্ট হুক, কোষ বিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক, কোষ বিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক। তাহলে রবার্ট হুক কি করেন, রবার্ট হুককে কি বলা হয়? তিনি হচ্ছে 1665 সালে কোষ আবিষ্কার করেন। তিনি প্রথম কোষ নিয়ে আলোচনা শুরু করেন, এজন্য তাকে বলা হচ্ছে সাইটোলজি বা কোষ বিদ্যার জনক। তিনি সর্বপ্রথম যে কোষটা লক্ষ্য করেন সেটা ছিল একটা মৃত কোষ। সেটা ছিল কি কোষ? একটা মৃত কোষ, এবং সেটা ছিল একটা মৃত কোষের মূলত কোষ প্রাচীর। সেটা ছিল কোষ প্রাচীর। তাহলে তোমাদেরকে যদি বলা হয় কোষ বিদ্যার জনক কে? রবার্ট হুক। কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক। মৃত কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক। কোষ নামকরণ করেন, সেল নামকরণ করেন কে? রবার্ট হুক। কোষ প্রাচীর আবিষ্কার করেন কে? রবার্ট হুক। ঠিক আছে, এই প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে। ঠিক আছে, আফ্রিদা রহমান সোহাগী আপু কমেন্ট করতে যাচ্ছেন মাইক্রোগ্রাফিয়া। মাইক্রো অর্থ হচ্ছে ছোট, গ্রাফিক্স অর্থ হচ্ছে ছবি। জি আপু, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের রেসপন্স দেখে খুবই ভালো লাগছে, তোমরা খুবই লক্ষ্মী, এত তাড়াতাড়ি পড়াশোনা শুরু করছো, তোমাদের আগ্রহ আছে, আশা করি তোমরা ভালো কিছু করবে ভবিষ্যতে। সেই প্রয়াসে আমাদের যাত্রা শুরু। তো সর্বপ্রথম মৃতকোষ আবিষ্কার করা হচ্ছে, মৃতকোষ অথবা কোষ কে আবিষ্কার করে? রবার্ট হুক। হ্যাঁ, তো এখানে আমি তোমার বলছিলাম কোষ বিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক। তো এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে পরবর্তীতে কোষ নিয়ে একটা বই লিখছে একজন, নাম হচ্ছে কার্ল পি সোয়ানসন। তিনি একটা বই লিখছে দ্য সেল। তিনি একটা বই লিখছিলেন কি? দ্য সেল। এই বইতে তিনি হচ্ছে কোষ সম্পর্কে বিশদ বর্ণনা দেয়। কি দেয়? বিশদ বর্ণনা দেয় পরবর্তীতে। এই জন্য কোষ বিদ্যার জনক রবার্ট হুক হলেও পরবর্তীতে কোষ নিয়ে বিশদ আলোচনা করার জন্য কার্ল পি সোয়ানসনকে, কাকে? কার্ল পি সোয়ানসন। কাকে? কার্ল পি সোয়ানসন। কার্ল পি
সোয়ানসনকে বলা হয়, কার্ল পি সোয়ানসনকে বলা হয় হচ্ছে কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক। কার্ল পি সোয়ানসনকে বলা হচ্ছে আধুনিক কোষবিদ্যার জনক। কি? আধুনিক কোষবিদ্যা বা মডার্ন সাইটোলজির জনক। আধুনিক কোষবিদ্যার জনককে তাহলে কোষবিদ্যার জনক হচ্ছে কার্ল পি সোয়ানসন। কোষবিদ্যার জনক বা মডার্ন সাইটোলজির জনক হচ্ছে কার্ল পি সোয়ানসন। ঠিক আছে? তিনি হচ্ছে কোষ সম্পর্কে বিশদ বর্ণনা করেন রবার্ট হুকের পরে। এবার আসুন, রবার্ট হুক আবিষ্কার করেছিল কি? মৃত কোষ। এবার পরবর্তীতে একজন আচ্ছা, সবাই এই পর্যন্ত কি বুঝতে পারছো মোটামুটি? কোনো আমার কথা ঠিকঠাক কি শোনা যাচ্ছে? পাশাপাশি কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা কোথাও লেখা বুঝতে অসুবিধা হলে আমাকে জানান, আমাকে অবশ্যই জানান। এবার আচ্ছা, এবার মৃত কোষ আবিষ্কার করেছিল রবার্ট হুক। এবার 1674 সালে, কত সালে? এটা ছিল হচ্ছে 1665। এটা কত সালে? 1665। এবার কত? 1674 সালে। কত সালে? 1674 সালে বিজ্ঞানী অ্যান্টনি ভন লিওনহুক, বিজ্ঞানী না, সরি 1674 সালে নাম হচ্ছে তার অ্যান্টনি ভন লিওনহুক। তিনি ছিলেন একজন কাপড় ব্যবসায়ী। তো তিনি কি করতেন? কাপড়ের গুণগত মান যাচাই করার জন্য তিনি হচ্ছে তার একটা অনুবীক্ষণ যন্ত্র ছিল, সেই যন্ত্র দিয়ে সে কাপড়ের দোকানে যে সুতা আসে কাপড় তৈরির জন্য, সেই সুতার গুণগত মান যাচাই করতেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে। তো তিনি কি করলেন? সে কাপড়ের গুণগত মান যাচাই করে, কাপড় আসে কাপড়ের গুণগত মান অর্থাৎ সুতার মান যাচাই করে। তো এই করতে করতে তার মাথায় একদিন বুদ্ধি আসলো, সে বিভিন্ন কিছু দেখা শুরু করলো তার নিজস্ব আণুবীক্ষণিক যন্ত্র। ঠিক আছে? তো হঠাৎ একদিন সে কি করলো? একটা পুকুর থেকে এক ফোঁটা পানি নিয়ে এসে সেটার নিচে দেখা শুরু করলো যে একটা নিচে কি আছে দেখি তো। তো সে লক্ষ্য করলো কি, সেটার নিচে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস নড়াচড়া করতেছে। কি করতেছে? নড়াচড়া করতেছে। তো তিনি সর্বপ্রথম ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে বস্তু যেটা নড়াচড়া করতেছে, সেটা যেহেতু নড়াচড়া করতেছে, সেটা অবশ্যই বস্তু না, সেটা অবশ্যই জীব। তো অর্থাৎ জড় না, বস্তু কিন্তু জীব। যে নড়াচড়া করতেছে, নড়াচড়া করা জীবের নাম দেয় হচ্ছে সর্বপ্রথম তিনি নামকরণ করেন কি? আচ্ছা, বিজ্ঞানীর নাম কি? আমি লিখে দিই, অ্যান্টনি ভন লিওনহুক। অ্যান্টনি ভন লিওনহুক। তিনি ছিলেন একজন কাপড় ব্যবসায়ী। হ্যাঁ, কাপড়ের গুণগত মান যাচাই করতো তার নিজস্ব যন্ত্র দিয়ে। এটা হচ্ছে 1674 সালে সে হচ্ছে তার নিজস্ব আণুবীক্ষণিক যন্ত্রে 1665। আচ্ছা, তার নিজস্ব আণুবীক্ষণিক যন্ত্রে সে কাপড় দেখতে করতো। হঠাৎ একদিন সে পুকুরের পানি নিয়ে এসে এক ফোঁটা পুকুরের পানি পর্যবেক্ষণ করলো এবং সেখানে দেখতে পেলো কিছু নড়াচড়া করতেছে। তিনি ওইগুলোর নামকরণ করলেন হচ্ছে এনিম্যাল কিউল। কি? এনিম্যাল কিউল। কি? এনিম্যাল কিউল। এনিম্যাল শব্দের অর্থ হচ্ছে প্রাণী, আর কিউল শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, ছোট। অর্থাৎ এনিম্যাল কিউল শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রাণী বা ছোট প্রাণী। অর্থাৎ তিনি ওই যে নড়াচড়া করতেছিল যে জিনিসগুলো, সেগুলোর নামকরণ করা হচ্ছে ক্ষুদ্র প্রাণী বা বাংলা হচ্ছে ক্ষুদ্র প্রাণী। ইংলিশ হচ্ছে, উনি নামকরণ করছিল হচ্ছে এনিম্যাল কিউল, ওনার প্রদত্ত নাম। তো এনিম্যাল কিউল অর্থাৎ এটা হচ্ছে যেটা নড়াচড়া করতেছিল, সেটা যেহেতু নড়াচড়া করতেছিল, সেটা তাহলে অবশ্যই জীবিত ছিল, তাই তো? তাহলে অর্থাৎ তিনি কি করেন? তিনি সর্বপ্রথম জীবিত কোষ আবিষ্কার করেন। কি করেন? জীবিত কোষ আবিষ্কার করেন। জীবিত কোষ আবিষ্কার করেন কে? তাহলে সবাই আমাকে কমেন্ট করে জানাবে জীবিত কোষ আবিষ্কার করেন কে? জীবিত কোষ আবিষ্কার করেন কে? এবং তিনি যে সর্বপ্রথম যে জিনিসটা দেখতে পাইছিল তার আণুবীক্ষণিক যন্ত্রের নিচে, সেই জিনিসটার নাম কি ছিল এবং এটা আমাকে জানাবে। আরেকটা জিনিস হচ্ছে, তিনি যে আণুবীক্ষণিক যন্ত্রের নিচে এটা পর্যবেক্ষণ করছিল এক ফোঁটা পানি, পুকুরের পানি, সেই আণুবীক্ষণিক যন্ত্রের পাওয়ার ছিল হচ্ছে 270 X। ঠিক আছে? তো তোমরা আমাকে তিনটা জিনিস অবশ্যই কমেন্ট করে জানাবে যে অ্যান্টনি ভন লিওনহুক জীবিত কোষ আবিষ্কার করেন কে,
তারপরে তিনি কি নামকরণ করছিলেন ওইটাকে, পাশাপাশি ওই মাইক্রোস্কোপের পাওয়ার কত ছিল, পাশাপাশি হচ্ছে কত সালে সে আবিষ্কার করেছিল। আমাকে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবো। হ্যাঁ সাল আমি ঠিক করে দিছি, সাল আমি ঠিক করে দিছি 1674 সালে। আমাকে কমেন্ট করে জানাবে জীবিত কোষ আবিষ্কার করেন কে, পাশাপাশি তিনি কি নামকরণ করছিলেন ওটাকে, কত সালে করছিলেন, এবং তার মাইক্রোস্কোপের যে মাইক্রোস্কোপ ইউজ করছিল ওটার নাম কি ছিল। আধুনিক কর্মীদের জন্য পারভিন আপু কমেন্ট করছে, থ্যাংক ইউ। আসফিকা আপু কমেন্ট করছে, থ্যাংক ইউ। কর্মীদের জন্য আধুনিক কর্মীদের জন্য কারণ কিছু আছে। আচ্ছা সবাই কমেন্ট করবে, সবাই কমেন্ট করবে। মাইক্রোফোন হলে আরো ভালো শোনা যেত। আচ্ছা আমরা ভবিষ্যতে ব্যবস্থা করবো আস্তে আস্তে। অ্যান্টনি ভন লেউনহুক অ্যানিমেল কিউ 270x 1674 সাল। সবাই কমেন্ট করবে, সবাই কমেন্ট করবে। এবার এই যে অ্যান্টনি ভন লিওনহুক, পরবর্তীতে দেখা যায় যে অ্যান্টনি ভন লিওনহুক যে কোষ আবিষ্কার করছিল, জীবিত কোষ, অর্থাৎ যে প্রাণীর কোষ থেকে আবিষ্কার করছিল, অর্থাৎ অ্যানিমেল কিউ, ওই প্রাণীটা ছিল মূলত, পরবর্তীতে জানা যায় ওই প্রাণীটা ছিল মূলত ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া? কি এই প্রাণীটা মূলত কি ছিল, পরবর্তীতে জানা যায় কি এই প্রাণীটা ছিল মূলত ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া? ব্যাকটেরিয়া। তাহলে আমি যদি তোমাদের প্রশ্ন করি যে ব্যাকটেরিয়ার জনক কে, ব্যাকটেরিয়ার জনক কে, তাহলে ব্যাকটেরিয়ার জনক কে? লিওনহুক। কে ব্যাকটেরিয়ার জনক কে? ব্যাকটেরিয়ার জনক হচ্ছে অ্যান্টনি ভন লিওনহুক। আর এই যে সর্বপ্রথম জীবিত কোষ আবিষ্কার করলো এবং ব্যাকটেরিয়া অবশ্য পরবর্তীতে জানা যায় তিনি ব্যাকটেরিয়া দেখছিল এটা। তো উনি যে এই ক্ষুদ্র প্রাণী যে সর্বপ্রথম পর্যবেক্ষণ করে, ব্যাকটেরিয়া দেখে। তো এই ক্ষুদ্র প্রাণীদের নিয়ে বায়োলজিতে যে পড়াশোনা, সেটাকে বলা হচ্ছে মাইক্রোবায়োলজি। কি বলে? মাইক্রোবায়োলজি। কি বলে? মাইক্রোবায়োলজি। আচ্ছা এখানে কি দেখা যাচ্ছে? এখানে লিখে কি দেখা যাচ্ছে? আচ্ছা দেখা যাচ্ছে মাইক্রো। আচ্ছা মুছে দিই। তাহলে ক্ষুদ্র প্রাণী নিয়ে বায়োলজিতে যে পড়াশোনা, সেটাকে বলা হচ্ছে ক্ষুদ্র প্রাণী নিয়ে যেখানে আলোচনা করা হয়, সেটাকে বলা হচ্ছে মাইক্রোবায়োলজি, অর্থাৎ অণুজীব বিদ্যা। বাংলায় কি বলে? অণুজীব বিদ্যা। কি বলে? অণুজীব বিদ্যা। তাহলে অ্যানিমেল কিউ তো ছিল সেই ছোট প্রাণী, অর্থাৎ ক্ষুদ্র প্রাণী। আর অ্যানিমেল কিউ কে আবিষ্কার করছিল? লিওনহুক আবিষ্কার করছিল। অর্থাৎ কি আবিষ্কার করছে? ক্ষুদ্র প্রাণী আবিষ্কার করছে। তার মানে কি? মাইক্রো মানে কি? ক্ষুদ্র বায়োলজি, মানে ক্ষুদ্র বায়োলজি, মানে ক্ষুদ্র প্রাণী নিয়ে যে আলোচনা করা হয়, যে সেক্টরে, যে শাখায়, তাকে বলা হয় মাইক্রোবায়োলজি। তাহলে মাইক্রোবায়োলজির জনককে আমরা কে বলবো? অ্যান্টনি ভন লিওনহুক। তাহলে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে যে মাইক্রোবায়োলজির জনককে, তারপর হচ্ছে মাইক্রোবায়োলজির জনককে, এবং লিওনহুক যে অ্যানিমেল কিউ নামে যে প্রাণীটা দেখছিল সর্বপ্রথম, ওইটা মূলত কি ছিল? এই দুইটা আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা 270x মানে হচ্ছে এটাকে নরমাল, যে তুমি যে খালি চোখে যে সাইজে দেখতে পারো, তুমি ওই মাইক্রোস্কোপ দিয়ে তার চেয়ে 270 গুণ বড় করে দেখতে পারো। এইটা মানে হচ্ছে 270x মানে। আবার 30x মানে কি? 30x মানে হচ্ছে তাহলে 30 গুণ বড় করে দেখতে পারো। আচ্ছা অ্যান্টনি ভন লিওনহুক হচ্ছে জীবিত কোষ আবিষ্কার করেন, এবং তিনি যে অ্যানিমেল কিউ দেখছিলেন, এই অ্যানিমেল কিউ এর মূলত কি ছিল? এটা আপনি কমেন্ট করে জানান। তো মোটামুটি 1665 সালে রবার্ট হুক কোষ আবিষ্কার করলো। তারপরে গিয়ে অ্যান্টনি ভন লিওনহুক তিনি কি করলেন? জীবিত কোষ আবিষ্কার করে ফেললেন।
তো এরপরে গিয়ে সবাই কমেন্ট করো। তাহলে কোষ মূলত ব্যাকটেরিয়ার কোষ। ব্যাকটেরিয়ার কোষ মূলত কি ছিল? ব্যাকটেরিয়ার যে কোষ ছিল সেটা ছিল মূলত ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া মূলত আদি কোষ। ব্যাকটেরিয়া মূলত কি? আদি কোষ। তাহলে যদি বলা হয় আদি কোষ কি আবিষ্কার করেন, তাহলে কিন্তু লিখব, ঠিক আছে? আদি কোষ কি আবিষ্কার করেন? লিখবেন ও। সবাই কমেন্ট করবে। আফমিদা আক্তার নীলা ব্যাকটেরিয়া, সিরাজুল ইসলাম সাদিক ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া তো তো তিনি কি আবিষ্কার করছেন? তিনি আবিষ্কার করছেন হচ্ছে আদি কোষ। তো তোমরা জেনে থাকবে আদি কোষ কাকে বলে, তাও আমি একটু বলে দিই। আদি কোষ হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত থাকবে না, অর্থাৎ নিউক্লিয়াসের কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, পাশাপাশি তোমার হচ্ছে কোনো নিউক্লিয়ার প্লাজম থাকবে না, তারপরে অন্যান্য যে সাবস্টেন্স গুলা ওইগুলা নিউক্লিয়াসে থাকবে না, ঠিক আছে? আর পাশাপাশি ওই কোষের ভিতরে কোনো দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি থাকবে না। তাহলে আদি কোষ কাদেরকে বলা হবে? আদি কোষ বলা হচ্ছে দুইটা কারণে আদি কোষ বলা হবে। নাম্বার 1, নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম থাকে, অর্থাৎ ক্রোমোজোম নাম মূলত হচ্ছে, আচ্ছা, নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমে হচ্ছে তোমার সেই ক্রোমোজোম একটা মেমব্রেন দিয়ে আবৃত না, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে থাকে। কিভাবে থাকে? ছড়িয়ে ছিটিয়ে থাকে, কোনো নিউক্লিয়ার প্লাজম থাকে না, ঠিক আছে? নিউক্লিওলাস থাকে না, ঠিক আছে? তাহলে নাম্বার 1 হচ্ছে এগুলা। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে এটাতে এই যে কোষটা, এই যে আদি কোষটা, এই আদি কোষে কোনো দ্বিস্তর বিশিষ্ট অঙ্গাণু থাকবে না, তো দ্বিস্তর বিশিষ্ট অঙ্গাণু কি কি? দ্বিস্তর বিশিষ্ট অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তোমরা পড়ছো আগে, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গোলগি বডি, এগুলো হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট অঙ্গাণু। এই অঙ্গাণুগুলা তোমার হচ্ছে আদি কোষে অর্থাৎ ব্যাকটেরিয়াতে থাকবে না। তাহলে লিওয়েন হুক মূলত কি আবিষ্কার করছিল? আদি কোষ আবিষ্কার করছিল, ঠিক আছে? এর পরবর্তীতে গিয়ে এই রবার্ট হুক যখন জীবিত কোষ আবিষ্কার করলো, এবার বিভিন্ন বিজ্ঞানীদের চোখ পড়ে গেল কোষের দিকে, ঠিক আছে? সবাই কোষ নিয়ে মোটামুটি ব্যস্ত হয়ে পড়লো গবেষণার জন্য। তো এই ধারাবাহিকতায় 1781 সালে, কত সালে? 1781 সালে বিজ্ঞানী ফেলিস ফন্টানা সর্বপ্রথম আদি কোষ আবিষ্কার করছে। ধরো আদি কোষ আবিষ্কার করছে, এরকম কোষের ভিতরে ধরো হচ্ছে ছাড়ানো ছিটানো আছে ক্রোমোজোম আর রাইবোজোম আছে, ধরো, ঠিক আছে? আর তেমন কোনো অঙ্গাণু নাই, ঠিক আছে? তো এইটা হচ্ছে আদি কোষ আবিষ্কার করছে। এর পরবর্তীতে বিজ্ঞানী ফেলিস ফন্টানা কত সালে? 1781 সালে। কত সালে? 1781 সাল। নাম কি? বিজ্ঞানীর নাম কি? বিজ্ঞানীর নাম হচ্ছে ফেলিস ফন্টানা। ফেলিস ফন্টানা কি করে? একটা কোষ দেখে, একটা কোষের ভিতরে সে দেখে হচ্ছে একটা প্রকৃত কোষ, বুঝছো? একটা প্রকৃত কোষ দেখে, সে প্রকৃত কোষের ভিতরে ধরো হচ্ছে তোমার এই হচ্ছে ক্রোমোজোম, তারপরে আর যা থাকে নিউক্লিওপ্লাজম, তারপরে আরেকটা জিনিস থাকে সে হচ্ছে নিউক্লিওলাস। তো ফেলিস ফন্টানা কি করে? ফেলিস ফন্টানা 1781 সালে সে কোষ নিয়ে গবেষণা করতে সে নিউক্লিওলাস আবিষ্কার করে, ঠিক আছে? এবার শুধু আবিষ্কার হতে থাকে, বুঝছো? প্রথমে আমরা কোষ আবিষ্কার করছি, জীবিত কোষ আবিষ্কার করছি, এবার একটু এদের যে অর্গানেল গুলা, যেগুলো মানে ছোট ছোট যে অঙ্গাণুগুলা কোষের ভিতরে, সেগুলো এবার আবিষ্কার হওয়া শুরু করলো। এই ধারাবাহিকতায় প্রথমে কি 1781 সালে বিজ্ঞানী ফেলিস ফন্টানা নিউক্লিওলাস আবিষ্কার করলো। তাহলে আমাকে সবাই কমেন্ট করে জানাবে। তাহলে সবাই একজন কমেন্ট করছে, আমরা এত বেশি পড়াশোনা করি, আমরা ব্যাকটেরিয়া হয়ে যাব না তো? আসলে চিন্তার বিষয়। আচ্ছা, তাহলে আমাকে সবাই কমেন্ট করে জানাবে নিউক্লিওলাস আবিষ্কার করে কে আবিষ্কার করে, আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে 270x কি জুম পাওয়ার? হ্যাঁ, তো 1781 সালে ফেলিস ফন্টানা নিউক্লিওলাস আবিষ্কার করে।
এরপরে গিয়ে 1833 সালে 1800 কত সালে 1833 সালে বিজ্ঞানী রবার্ট ব্রাউন বিজ্ঞানী রবার্ট ব্রাউন কি করলো, সে আবিষ্কার করে ফেললো কোষের মাথা। কি কোষের মাথা। আর তোমরা সবাই জানো কোষের মাথা হচ্ছে নিউক্লিয়াস। কোষের মাথা কি? কোষের মাথা হচ্ছে নিউক্লিয়াস। কোষের মাথা কি? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস আবিষ্কার করা হয় কত সালে? 1833 সালে। 1833 সালে আবিষ্কার করে কে? আবিষ্কার করে হচ্ছে রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন কি করে? 1833 সালে কি করে? নিউক্লিয়াস আবিষ্কার করে। ঠিক আছে, 1833 সালে নিউক্লিয়াস আবিষ্কার করে রবার্ট ব্রাউন। এবং তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেছিল কোথেকে জানো? নিউক্লিয়াস আবিষ্কার করেছিল মূলত একটা উদ্ভিদ কোষ থেকে। অর্থাৎ এখানে উদ্ভিদ কোষ থেকে আবিষ্কার করেছিল। অর্থাৎ এখানে একটা প্রাচীর থাকবে, এখানে একটা প্রাচীর থাকবে। উদ্ভিদ কোষের যেরকম স্পেসিফিক একটা বৈশিষ্ট্য আছে যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে, অর্থাৎ সে হচ্ছে কোষ প্রাচীর থেকে সর্বপ্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেছিল। এবং সেটা ছিল একটা উদ্ভিদ কোষ, এবং উদ্ভিদটা ছিল হচ্ছে কি বলে অর্কিড গাছের যে পাতা, মানে অর্কিড পাতার কোষ থেকে তিনি হচ্ছে সর্বপ্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেছিল। তাহলে সবাই আমাকে কমেন্ট করে জানাবে যে রবার্ট ব্রাউন কোন উদ্ভিদ কোষ থেকে আবিষ্কার করেছিল নিউক্লিয়াস, কোন উদ্ভিদ থেকে হচ্ছে তোমার নিউক্লিয়াস আবিষ্কার করে। সবাই একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। সবাই তাড়াতাড়ি কমেন্ট করবে। সবাই একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে যে রবার্ট ব্রাউন কোন কোষ থেকে, কোন গাছের কোষ থেকে, এবং আচ্ছা কোন গাছের কোষ থেকে বলতে হবে, কোন উদ্ভিদ থেকে আর কি? অর্কিডের পাতা থেকে। ঠিক আছে, অর্কিডের পাতা থেকে, পাতার যে কোষ, সেই পাতার কোষ থেকে রবার্ট ব্রাউন সর্বপ্রথম নিউক্লিয়াস আবিষ্কার করে। এবার আচ্ছা সবাই কমেন্ট করতেছে অর্কিড। আচ্ছা থ্যাংক ইউ। অর্কিড কোষ থেকে, অর্কিডের পাতার কোষ থেকে সর্বপ্রথম নিউক্লিয়াস আবিষ্কার করা হয়। আবিষ্কার করে কে? রবার্ট ব্রাউন। ঠিক আছে। আচ্ছা অনেকগুলো সাল করা গেছে, তাই না? অনেকগুলো সাল করা গেছে। এত সাল কিভাবে মনে রাখবো? তো বায়োলজিতে যে বিগত যে প্রশ্নগুলো আসে বিভিন্ন ভর্তি পরীক্ষায় কিংবা বোর্ড পরীক্ষায়, তো দেখা যায় যে সালগুলো একটু কমই আসে, বুঝছো? তো সব সাল হয়তো তোমাদের পড়া লাগবে না, সব সাল মুখস্থ করা লাগবে না। স্পেসিফিক কিছু সাল মুখস্থ করা লাগবে যেগুলো আসে, ওগুলো আমরা পরবর্তীতে যখন কিউএনএ সেশন করবো তখন ওইগুলো আমরা কোশ্চেন করবো। তখন তোমাদের মাথায় অলরেডি হিট করবে যে এই প্রশ্নটা আসে, এই প্রশ্নটা আমাদের পড়তে হবে ভালো করে। ঠিক আছে, তো আপাতত যাতে তোমরা একটা গোছানো নোট করতে পারো সেই জন্য তোমাদেরকে আমি সালগুলো লিখে দিচ্ছি। ঠিক আছে, আর ধারাবাহিকভাবে যাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগছে। রবার্ট ব্রাউন 1833 অর্কিড গাছের পাতার কোষ থেকে। আচ্ছা আসফিকা আপু কমেন্ট করছে, থ্যাংক ইউ। সিরাজুল ইসলাম, সাজিদ রহমান অর্কিড, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ সাজিদ রহমান। আচ্ছা ভাইয়া ক্লাস শেষে বইয়ের পেজগুলো ঢুকে দিয়ে দিন। আচ্ছা দিয়ে দিব আপু। আচ্ছা এবার কোষের অঙ্গাণু তো আবিষ্কার। আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এই যে আমি বলছিলাম কি ধারাবাহিকভাবে অঙ্গাণু আবিষ্কার হওয়া শুরু হইলো। ঠিক আছে, কিন্তু আমি প্রথমে বলছি কি আবিষ্কার হয়েছে? প্রথমে আবিষ্কার হচ্ছে নিউক্লিয়াসের একটা ধরো হচ্ছে একটা অংশ আর কি, একটা অঙ্গাণু ধরো। তো প্রথমে হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে আমি বলছি, কিন্তু পরবর্তীতে বলছি হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে। তো আমি প্রথমে তোমাদের বলছিলাম যে অঙ্গাণু আবিষ্কারের ঘটনা বলতেছি, কিন্তু একটা জিনিস মনে রাখবা, নিউক্লিয়াস কোষের কোনো অঙ্গাণু না। কি? নিউক্লিয়াস কোষের কোনো অঙ্গাণু না। তাহলে নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে কোষের একটা আলাদা অংশ। কোষের একটা আলাদা অংশ। ঠিক আছে, কোষের আলাদা অংশ। ঠিক আছে, নিউক্লিয়াস কোনো কোষের অঙ্গাণু না। নিউক্লিয়াস কোষের কোনো অঙ্গাণু না, এটা কোষের একটা আলাদা অংশ। ঠিক আছে, যেমন সাইটোপ্লাজম একটা আলাদা অংশ, তেমনি নিউক্লিয়াস একটা আলাদা অংশ। ঠিক আছে, আচ্ছা এটা তোমরা হচ্ছে যখন নোট করবে তখন আমার লিখবা পাশে যে নিউক্লিয়াস কোনো অঙ্গাণু নয়, এটি কোষের একটি অংশ। ঠিক আছে, এরপর ধারাবাহিকতায় 1835 সালে
কোষবিদ ডুজারডিন, নাম কি? ডুজারডিন কোষের মধ্যে, আচ্ছা আচ্ছা তোমরা কোষ অলরেডি পড়ে আসছো গত ক্লাসে। 1835 সালে, কত সালে? 1835 সালে বিজ্ঞানী ডুজারডিন, কি ডুজারডিন কোষ পর্যবেক্ষণ করতে গিয়ে কোষের মধ্যে কিছু তরল থকথকে জেলির ন্যায় কিছু পদার্থ দেখতে পায়। ঠিক আছে, তরল থকথকে জেলির ন্যায় কিছু পদার্থ দেখতে পায় কে? ডুজারডিন। আমরা ডুজারডিন কত সালে? 1835 সালে। তো সালগুলা দেখবা কিন্তু সিরিয়ালি, কিন্তু প্রথমে 1665 সালে রবার্ট হুক, 1674 সালে লিওন হুক, এরপরে 1781 সাল, তারপরে আমরা বলছি 1833, 1835, আমরা কিন্তু সিরিয়ালি যাচ্ছি যাতে তোমাদের মনে থাকে। ঠিক আছে, তোমরা কিন্তু সিরিয়ালি নোট করবে। তো 1835 সালে ডুজারডিন কি দেখে? কোষের মধ্যে থকথকে জেলির ন্যায় কিছু পদার্থ দেখতে পায়, এবং পদার্থগুলো ছিল হচ্ছে সজীব পদার্থ। কি পদার্থ? সজীব পদার্থ। ঠিক আছে, এবং তিনি এই থকথকে জেলির ন্যায় পদার্থের নামকরণ করে হচ্ছে সারকোড। কি নামকরণ করে? সারকোড। কি নাম করে? সারকোড। কি নাম করে? সারকোড। কি নাম করে? সারকোড। আচ্ছা, এরপর সারকোড নামকরণ করে। এরপর গিয়ে 1835 সালে, এরপর গিয়ে 1840 সালে, কত সালে? 1840 সালে। এরপরে কত সালে? 1840 সালে। কত সালে? 1840 সালে ডুজারডিন যে জিনিসটাকে সারকোড নামকরণ করছিল, জেলির ন্যায় থকথকে পদার্থ, একটা সজীব পদার্থ, সেই থকথকে পদার্থটিকে পার্কিনজে, কে? বিজ্ঞানী, জার্মান বিজ্ঞানী, জার্মান বিজ্ঞানী না, আচ্ছা তার নাম হচ্ছে পার্কিনজে। কি? পার্কিনজে। কি? পার্কিনজে কি করছে? এই সারকোড যে নামকরণ করছিল, সারকোড ছিল একটা সজীব পদার্থ। ওই সারকোডের সে নামকরণ করে একটা ভিন্ন ধর্মী নামকরণ করে, সেটা হচ্ছে তোমাদের পরিচিত একটা নাম, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। কি? প্রোটোপ্লাজম। ঠিক আছে, তাহলে প্রোটোপ্লাজম নামকরণ করেন কে? আমাকে সবাই কমেন্টে জানাবেন। প্রোটোপ্লাজম আবিষ্কার করেন কে? আমাকে কমেন্টে জানাবেন। ভাইয়া, আমরা কি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় করছি? না, আমরা পড়তেছি হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র। তোমাদের হচ্ছে দুইটা বই আছে, একটা প্রথম পত্র, একটা দ্বিতীয় পত্র। প্রথম পত্র হচ্ছে বোটানি, দ্বিতীয় পত্র হচ্ছে জুলজি, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান। তো উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় আমরা পড়তেছি কোষ ও কোষের গঠন। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবে বিজ্ঞানী ডুজারডিন, দুইটা কমেন্ট করবে। একটা হচ্ছে বিজ্ঞানী ডুজারডিন জেলির ন্যায় থকথকে পদার্থের কি নাম করছিল, এটা কমেন্ট করবা। ডুজারডিন দিয়ে একটা হাইফেন দিবা, হাইফেন দিয়ে লিখবা হচ্ছে সারকোড। তারপরে নিচে দিয়ে পার্কিনজে লিখে আরেকটা হাইফেন দিবা, পার্কিনজে লিখে আরেকটা হাইফেন দিবা, নাম দিবা হচ্ছে, লেখবা হচ্ছে প্রোটোপ্লাজম। সবাই এই কমেন্টটা করবে। সবাই এই কমেন্টটা করবে। সবাই এই কমেন্টটা করবে। সবাই কমেন্ট করে ফেলো দ্রুত। সবাই কমেন্ট করে ফেলো, সবাই দ্রুত কমেন্ট করে ফেলো। ডুজারডিন, সারকোড, রবিউল হাসান, থ্যাংক ইউ ভাইয়া। দীপ্তি শাহ আপু, থ্যাংক ইউ। জোসেফ আনিল ভাই আছেন আমাদের সাথে। ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। জোসেফ আনিল ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তারপর ডুজারডিন, সারকোড, পার্কিনজের প্রোটোপ্লাজম। ডুজারডিন, সারকোড, পার্কিনজের প্রোটোপ্লাজম। ঠিক আছে, আচ্ছা এবার আচ্ছা প্রোটোপ্লাজম কি? তোমরা হয়তো আগের ক্লাসে পড়ে আসছো, 9 10 এ প্রোটোপ্লাজম নামটা পড়ে আসছো, কিন্তু অনেকে হয়তো জানো না প্রোটোপ্লাজম মূলত কি। প্রোটোপ্লাজমের যে সংজ্ঞাটা পড়লে মনে হয় যে একটা প্রাণী, মানে
কোষ প্রাচীর বাদ দিলে উদ্ভিদের বাকি যে সজীব অংশটুকু থাকে সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। ঠিক আছে, তাহলে একটা কোষের কোষ প্রাচীর বাদ দিলে যতটুকু সজীব অংশ থাকে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজম নামটা বলার সময় অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সজীব। কি সজীব অর্থাৎ জীবিত, জীবিত অর্থাৎ জীব, অর্থাৎ যারা জীবিত থাকবে, জীবিত সাবস্টেন্স গুলা দিয়ে আর কি যে স্ট্রাকচারটা তৈরি হবে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে ভাই আপনি তো বলছেন যে কোষ প্রাচীর বাদ দিয়ে দিলে বাকি যে অংশটুকু থাকবে সেটুকুই প্রোটোপ্লাজম, তাহলে ভাই প্রাণী কোষে তো কোষ প্রাচীর থাকে না, প্রাণী কোষে তো কোষ প্রাচীর থাকে না, তাহলে আমরা কোষ প্রাচীর থাকে না, তাহলে কি আমরা একটা প্রাণী কোষকে প্রোটোপ্লাজম বলে দিতে পারবো? তোমরা অনেকেই কোশ্চেনটা করতে পারো, কিন্তু আমি এখানে কিন্তু দুইটা কথা ছিল, একটা ছিল কোষ প্রাচীর থাকবে না, প্রথম কথা কি ছিল কোষ প্রাচীর থাকবে না, দ্বিতীয় কথা ছিল সব বস্তুই হবে সজীব, অর্থাৎ কোনো জড় বস্তু থাকতে পারবে না, কোনো জড় বস্তু থাকতে পারবে না। কি থাকতে পারবে না? কোনো জড় বস্তু থাকতে পারবে না, অর্থাৎ সজীব কোষ প্রাচীর বিহীন সজীব বস্তুগুলোকে আমরা বলবো হচ্ছে প্রোটোপ্লাজম। অর্থাৎ প্রোটোপ্লাজমের ভিতরে কিন্তু অনেকগুলা অজড় মানে জড় পদার্থ থাকে, যেমন ধরো কার্বোহাইড্রেট, গ্লুকোজ, বিভিন্ন এনজাইম থাকে, হরমোন থাকে, তারপর হচ্ছে তোমার বিভিন্ন সঞ্চিত বস্তু থাকে, অর্থাৎ বিভিন্ন তোমার হচ্ছে বস্তু বিভিন্ন আর কি সাবস্টেন্স থাকে যেগুলো জড়, তাহলে ওইগুলাকে কিন্তু আমরা প্রোটোপ্লাজমের অংশ বলবো না। অর্থাৎ প্রাণী কোষের ওই জড় বস্তুকে বাদ দিলে, ভিতরে যে জড় সাবস্টেন্স গুলো থাকে ওগুলো বাদ দিলে বাকি যে অংশটুকু থাকবে সেটুকুকে আমরা বলবো হচ্ছে প্রোটোপ্লাজম। ঠিক আছে, প্রোটোপ্লাজম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবার প্রোটোপ্লাজম আবিষ্কার হলো, এবার তো মোটামুটি ধরো আবিষ্কার হয়েছে, এই পর্যন্ত কত 1840 সাল পর্যন্ত মোটামুটি আবিষ্কার হলো। এবার গিয়ে বিজ্ঞানীরা মোটামুটি আবিষ্কার করতেছে না, কিন্তু মানে মাইক্রোস্কোপ যত ভালো হচ্ছে তোমরা বুঝতে পারতেছো। প্রথমে যে মাইক্রোস্কোপটাতে শুরু হয়েছিল 30x, তারপরে মাইক্রোস্কোপ লিওনহুক 230x মানে 230 গুণ বড় করে দেখতে পাচ্ছ। অর্থাৎ মাইক্রোস্কোপ যত উন্নত হচ্ছে এইগুলো আবিষ্কার করতে তত সুবিধা হচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো, খেয়াল করছো। তো এরই ধারাবাহিকতা 1931 সালে জার্মান বিজ্ঞানী ম্যাক্স নল এবং আর্নেস্ট রাস্কা কি করে একটা চমকপ্রদ একটা যন্ত্র আবিষ্কার করে। কি আবিষ্কার করে বলে গেস করো? এটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। কি ইলেকট্রন মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ কি আবিষ্কার করে বলে? ইলেকট্রন মাইক্রোস্কোপ। কে বিজ্ঞানী? নাম এখানে লিখে দিই। একজন হচ্ছে আর্নেস্ট রাস্কা, জার্মান বিজ্ঞানী আর্নেস্ট রাস্কা। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? একটা হচ্ছে আর্নেস্ট রাস্কা আর একটা হচ্ছে ম্যাক্স নল। কি বলছিলাম? ম্যাক্স নল 1931 সালে। কত সালে? 1931 সালে ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্র আবিষ্কার করা। ঠিক আছে, তো ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্র তো খুবই পাওয়ারফুল। তো এরপর থেকে মূলত আর কি বিজ্ঞানীদের কি হয়, বিজ্ঞানীরা শুরু করে বিভিন্ন ছোট ছোট যে ক্ষুদ্র অঙ্গাণু, ওইগুলা দেখতে কিরকম, ওইগুলার গঠন কিরকম, ওইগুলা পর্যবেক্ষণ করতে শুরু করে। ঠিক আছে, তাহলে সবাই আমাকে কমেন্ট করে জানাবে যে ইলেকট্রন মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেন, কত সালে আবিষ্কার করেন সবাই আমাকে। আচ্ছা, আবিষ্কারগুলো কিন্তু আমি সিরিয়ালি করাচ্ছি যাতে তোমাদের একটু সহজ লাগে, একটু ইতিহাসের মতো লাগে, বুঝছো? আমি তো সিরিয়ালি করাচ্ছি, সালগুলা সিরিয়ালি, এবং ঘটনাগুলো কিন্তু আমি বিস্তর বর্ণনা করেছি। রবার্ট হুকের কাহিনী বলছি তোমাদের, লিওন হুকের কাহিনী বলছি তোমাদের তারপর জীববিজ্ঞানের অ্যারিস্টটল কেন জীববিজ্ঞানের জনক বলছি, উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাসের বিস্তারিত বর্ণনা করেছি। থিওফ্রাস্টাসের আসল নাম ছিল টার্টামুস, এটা টার্টামুস। হ্যাঁ, তো পরবর্তীতে তাকে থিওফ্রাস্টাস নাম বলা, থিওফ্রাস্টাস নামটা দেওয়া হয়। তো থিওস মানে হচ্ছে গড, ফ্রাস্টাস শব্দটা আছে টু ফ্রেজ থেকে। আমি কিন্তু বিস্তর তোমাদের আলোচনা করেছি, আশা করি তুমি আমার মানে এই গল্প শুনে তোমাদের আশা করি তোমাদের সবকিছু সাল বলো তোমাদের ইনফোগুলো মনে থাকবে। ঠিক আছে, তো কি পড়াচ্ছিলাম? তো আমাদের সবাই কমেন্ট করবে যে ইলেকট্রন মাইক্রোস্কোপ কত সালে আবিষ্কার করে, কে আবিষ্কার করে? ইলেকট্রন মাইক্রোস্কোপ কে আবিষ্কার করে, কত সালে আবিষ্কার করে? আমাকে এই কমেন্ট সবাই কমেন্ট করবে।
শোনো আপু, যারা সাল দেখে ভয় পাচ্ছ তাদেরকে একটা কথা বলি, এই একটা সাল হয়তো তোমাদের কোনো পরীক্ষা আসবে না। একটা আসতে পারে যে 1665 সালে রবার্ট আবিষ্কার করছে, এটা তো তোমরা আগে থেকেই জানো। আর তেমন কোনো সাল এখানে ইম্পর্টেন্ট নাই, ঠিক আছে? তো তোমরা প্রাথমিক দিক মানে প্রথম দিকে যেহেতু পড়াশোনাটা শুরু করছো, তোমরা কোনো সাল এখন থেকে মানে প্রথম দিকে স্কিপ করার চেষ্টা করবে না। আমি বলছি আসে না, বাট প্রথম দিকে তোমরা স্কিপ করার চেষ্টা করবে না। তোমাদের এখন হাতে অনেক সময় আছে, অনেক সময় আছে, তোমরা আরো আগে থেকে শুরু করছো। তোমরা চেষ্টা করবা কি, তোমরা চেষ্টা করবা সালগুলো একটু করে করার চেষ্টা করবা, বুঝছো? মনে থাকবে, মনে না থাকলে পরবর্তীতে যখন তুমি আবার করবা তখন কিন্তু তোমার কাছে সোজা হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি আবিষ্কার করে? ম্যাক্সওয়েল আর্নেস্ট রাস্কাল, মুমকিন ভাইয়া কমেন্ট করছে। আচ্ছা, ম্যাক্সওয়েল আর্নেস্ট রাস্কাল। আচ্ছা, সবাই কমেন্ট করবে। একটু মুছে ফেলি, তোমরা কমেন্ট করতে লাগো। আমি তোমাদের লাস্ট আর মাত্র 10 মিনিট, আর মাত্র 10 মিনিট পড়াবো। আমি তোমাদের কোষের সংজ্ঞাটা পড়িয়ে ছুটি দিই, ঠিক আছে? কোষের সংজ্ঞাটা পড়িয়ে ছুটি দিই। একটু ইলেকট্রন মাইক্রোস্কোপ থাকলো, তোমরা কমেন্ট করো। আচ্ছা, এবার তোমাদের আমি কিছু কোষের কিছু সংজ্ঞা পড়াবো। তো কোষের সংজ্ঞা পড়ার জন্য আমি তোমাদেরকে একটা টেকনিক অবলম্বন করবো, সেটা হচ্ছে তোমরা তিনটা শব্দ তোমরা হচ্ছে মনে রাখবা। কোষের সংজ্ঞা বলতে গেলে তোমরা কি করবা? তিনটা শব্দ মনে রাখবা। তিনটা কি শব্দ মনে রাখবা? প্রথম শব্দ হচ্ছে গঠনগত একক। কি? গঠনগত একক। আচ্ছা, গঠনগত একক তিনটা শব্দ মনে রাখবা। একটা হচ্ছে গঠনগত, একটা হচ্ছে কার্যগত, আরেকটা কি? আরেকটা হচ্ছে জৈবিক। এই তিনটা শব্দ মুখস্থ করো। কয়টা? এই তিনটা শব্দ মুখস্থ করো। এই তিনটা শব্দ মুখস্থ করো, ঠিক আছে? এই তিনটা শব্দ সবাই কমেন্ট করে দেবো, এক্ষুনি কমেন্ট করে দেবো। এই তিনটা শব্দ বলে কিন্তু কোষের কিন্তু অনেকগুলো সংজ্ঞা আছে। কোষের প্রায় 4টা সংজ্ঞা আমি তোমাদের এখন পড়াবো। তো 4টা সংজ্ঞা কিন্তু তুমি পাশাপাশি পড়াবো, কোন বিজ্ঞানী কোন সংজ্ঞা দিচ্ছে এটা কিন্তু পড়াবো। তো তুমি কিন্তু এই তিনটা শব্দ যদি তোমার মুখস্থ থাকে তাহলে কিন্তু সুবিধা হবে, বুঝছো? তারা সবাই কমেন্ট করে ফেলো তিনটা: গঠনগত, কার্যগত, জৈবিক। তো তোমরা কমেন্ট করতে থাকো, আমি এদিকে কিছু লিখতে থাকি, সংজ্ঞাগুলো লিখতে থাকি। সেটা হচ্ছে প্রথম সংজ্ঞাটা হচ্ছে জিন ব্লাড। তোমরা লিখতে লাগবে, আমি কমেন্ট দেখবো, কিন্তু এখানে লিখে নিই। সবাই কমেন্ট করুন। তোমরা কমেন্ট করতে পারো, লিখে নিই, চার্টের থেকে লেখা আসছে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগবে, খুবই সুন্দর করে পড়াবো যাতে তোমাদের মনে থাকে। সুতরাং কমেন্ট করতে থাকবে। যে ব্যবহারটি দেখা যাচ্ছে 1979 সালে, তারপরে দেখা যাচ্ছে সিপি হিকম্যান তিনি সংজ্ঞা দেওয়া হচ্ছে কত সালে? 1970 সালে, ঠিক আছে?
সংখ্যাটা বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে কোষ হলো জৈবিক গঠন ও কার্যের একক, জৈবিক গঠন ও কার্যের একক এবং একটি অন্যতম জৈবিক একক। যা নিজের নিয়ন্ত্রণ উৎপাদনযোগ্য। ও প্রজননে সক্ষম। আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে লোই ও সিকেভিচ এর সংজ্ঞা। তোমরা আরেকটু অপেক্ষা করো। বীজ এটা আমি হচ্ছে এটা লিখে, এটা একটু বড়। আচ্ছা, প্রথম তিনটা পড়াইনি। হ্যাঁ, আচ্ছা, প্রথম তিনটা পড়াইনি। সেটা হচ্ছে বিজ্ঞানী জিন ব্রাকেট 1961 সালে তিনি হচ্ছে একটা সংজ্ঞা, আমি তোমাদের বলছিলাম, সবাই কমেন্ট করছো তো? আচ্ছা, ম্যাথস নোরা তো আচ্ছা, সবাই কমেন্ট করছো তো? কমেন্ট আসতেছে? কমেন্ট করতেছে? আমি তো কমেন্ট পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমি বলছিলাম তিনটা জিনিস মুখস্থ করতে হচ্ছিল, গঠনগত, কার্যগত, জৈবিক। ঠিক আছে, তো প্রথমে দেখো জিন ব্র্যাকেট একটা সংজ্ঞা দিয়েছি, সেটা হচ্ছে কোষ হলো জীবের মৌলিক গঠনগত একক। কোষ কি? কোষ হলো জীবের মৌলিক গঠনগত একক। তো তিনি হচ্ছে প্রথমটা সংজ্ঞাটা দিয়েছে। তারপর বলছে কি ডি রবার্টিস, তারপরে সংজ্ঞা দিয়ে দিয়েছে ডি রবার্টিস। তিনি সংজ্ঞা দিয়েছে কি কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। মৌলিক গঠনগত ও কার্যগত একক। ডি রবার্টিস পরবর্তীতে এই সংজ্ঞাটা দিয়েছে। তারপরে যে সংজ্ঞাটা সেটা দিয়েছে সিপি হিকম্যান। তিনি হচ্ছে 1970 সালে সংজ্ঞাটা দিয়েছে। তার সংজ্ঞাটা ছিল হচ্ছে এরকম: কোষ হলো জৈবিক গঠন ও কার্যের একক এবং এটি ন্যূনতম জৈবিক একক। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সংজ্ঞা। এখন কথা হচ্ছে সংজ্ঞা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এই সংজ্ঞাটা দিয়ে দিবে, বলবে যে এই সংজ্ঞাটা কে দিছে। ঠিক আছে, অথবা এই সংজ্ঞাটা দিয়ে দিবে, বলবে এই সংজ্ঞাটা কে দিছে। বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতে পারে এবং আসেও। ঠিক আছে, তো এই সংজ্ঞা দিয়ে বলবে যে সংজ্ঞাটা কে দিছিল, তখন কিন্তু তোমাদের অ্যান্সার করে আসতে হবে। ঠিক আছে, তো তোমরা তিনটা সংজ্ঞা দেখতে পাচ্ছ। তো তোমাদের আমি বলছিলাম যে এই তিনটা শব্দ মুখস্থ করতে। তো প্রথমে তোমরা দেখো, প্রথমে যে সংজ্ঞাটা দিছিল তিনি হচ্ছে জিন ব্র্যাকেট। তার নাম কি? জিন ব্র্যাকেট। তো ব্র্যাকেট শব্দটা শুনলে তোমাদের মাথায় প্রথমে যে শব্দটা আসবে সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ছোট থাকতে আমরা পড়ে আসছি। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট শব্দটা আসবে। প্রথমে কি আসবে? ফার্স্ট ব্র্যাকেট শব্দটা আসবে। এই ফার্স্ট দিয়ে তোমরা মনে রাখবা যে এখানে থাকবে মাত্র প্রথম যে একটা শুধু গঠনগত একক। কয়টা একক? গঠনগত একক। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি মনে রাখবা? জিন ব্র্যাকেট কি বলবা? গঠনগত একক। কি একক? গঠনগত একক। শুধু একটা ফার্স্ট ব্র্যাকেট, একটা। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো ডি রবার্টিস কি বলছে? গঠনগত ও কার্যগত একক। কি একক? গঠনগত ও কার্যগত একক। এই তাহলে ডি রবার্টিস নামের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা প্রথমেই দেখবো কি ডি নাম শুনলে কেমন যেন একটু দুই কিন্তু একটা ভাব আসে। কি আসে? দুই কিন্তু একটা ভাব আসে। কি আসে? দুই একটা ভাব আসে। তাহলে এখানে খেয়াল করো, এখানে কিন্তু গঠনগত ও কার্যগত একক, দুইটা এককের কথা বলছে। ঠিক আছে, তাহলে জিন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট একটা এককের কথা বলছে। ডি রবার্টিস, ডি শুনলেই প্রথমে দুই শব্দটা মাথায় আসে। তাহলে তিনি বলছে কি দুইটা একক বলছে, গঠনগত একক এবং কার্যগত একক। এর পরবর্তীতে
বিজ্ঞানী সিপি হিকম্যান কি বলছে? জৈবিক একক, সরি জৈবিক গঠনগত একক, সরি মানে গঠনগত বলছে, কার্যগত একক বলছে, আর বলছে হচ্ছে জৈবিক একক। ঠিক আছে, তাহলে বিজ্ঞানী হিকম্যান কিন্তু তিনটা এককের কথা বলছে, তাই তো? এখন আমরা যদি সিপি হিকম্যানের দিকে তাকাই শব্দটা, তাহলে আমরা প্রথমেই দেখতে পাবো সি। সি মানে কত? সি মানে হচ্ছে অ্যালফাবেটিক্যালি সেটা হচ্ছে 3 নাম্বার, এ বি সি। তার মানে কি এখানে কিন্তু তাহলে তিনটা এককের কথা বলছে বিজ্ঞানী সিপি হিকম্যান। সি থেকে আমাদের মনে করবে যে এখানে আমাদের সংখ্যায় থাকবে কি তিনটা একক থাকবে। তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় যে এই এককটা বলো, যে এই সংখ্যাটা বললাম, কৌশল জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক, এই সংখ্যাটি কে দিয়েছে? এখন তুমি কি করবা? তুমি দেখবা কি, আমি তো তোমাকে শিখাইছি, তুমি দেখবা হচ্ছে একক কয়টা আছে? 2টা। তাহলে কি ডি। ডি মানে কিন্তু 2 না, আমি তো তোমাদের মনে রাখার সুবিধার্থে বলতেছি। ঠিক আছে, তাহলে দুইটা একক থাকবে। এভাবে কিন্তু তোমরা সহজেই কোষের যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো হচ্ছে তোমরা মনে করতে পারবা। আশা করি পরীক্ষায় উত্তর করতে পারবা। আচ্ছা, এবার যদি বলা হয় যে পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে কোষ কাকে বলে, যদি পরীক্ষা কোশ্চেন আসে তাহলে আমরা কোন সংজ্ঞাটা দিব? তো আমরা যে সংজ্ঞাটা দিব হচ্ছে সেটা হচ্ছে লোই ও সিকেভিচের সংজ্ঞা। এই সংজ্ঞাটা হচ্ছে সবচেয়ে বেস্ট যে সংজ্ঞা, সেটা হচ্ছে লোই ও সিকেভিচের সংজ্ঞা। এই সংজ্ঞাটা দেওয়া হয় হচ্ছে 1963 সালে। কত সালে? 1963 সালে এই সংজ্ঞাটা দেওয়া হয়। 1963 সালে এই সংজ্ঞাটা দেওয়া হয়। তো সংজ্ঞাটা ছিল হচ্ছে এরকম: কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক। কোষ হচ্ছে জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত। কি? একটা অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত এবং অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননক্ষম। তাহলে প্রথমে কি বলছি? তারা প্রথম যে কথাটা বলতেছে সেটা হচ্ছে এখানে অনেক জৈবিক ক্রিয়া বিক্রিয়া ঘটবে। কি ঘটবে? জৈবিক ক্রিয়া বিক্রিয়া ঘটবে। এজন্য বলতেছে কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক। সেখানে লিখি একক যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত। অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত। আচ্ছা, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা একটু নোট করে নিও। তাহলে কোষ কি? লোই ও সিকেভিচের মতে কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননক্ষম। ঠিক আছে, অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননক্ষম। তাহলে এটাকে আমি একটু যদি আমাদের বোঝাই দিই, তাহলে লোই সিকেভিচ কি বলতে চাচ্ছে? কোষ হতে গেলে 3টা বৈশিষ্ট্য লাগবে। কয়টা বৈশিষ্ট্য লাগবে? 3টা বৈশিষ্ট্য লাগবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ওইখানে বিভিন্ন বিক্রিয়া ঘটবে। ঠিক আছে, কারণ বিক্রিয়া না ঘটলে তো কোষে যদি মেটাবলিজম না হয় তাহলে তো কোষে শক্তি তৈরি হবে না, আর শক্তি তৈরি না হলে তো কোষ তো চলতে পারবে না। কোষের সকল বিক্রিয়া সংঘটিত হচ্ছে শক্তি দিয়ে। ঠিক আছে, তো জৈবিক ক্রিয়া বিক্রিয়া যদি না হয় সেখানে শক্তি তৈরি হবে না, কোষ শক্তি পাবে না, কোষ মারা যাবে। কোষের রাসায়নিক বিক্রিয়া ঘটবে না, কোষ মারা যাবে। তাহলে প্রথম কথা কি? কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক। 2 নাম্বার কথা হচ্ছে কোষ অবশ্যই একটা অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকবে। এটা তোমরা অলরেডি জানো যে কোষ একটা অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে। প্রাণী কোষ অথবা উদ্ভিদ কোষ বলো, ফসফোলিপিড বাইলেয়ার একটা ঝিল্লি দিয়ে, ফসফোলিপিড বাইলেয়ার নির্মিত একটা ঝিল্লি দিয়ে কোষ হচ্ছে পরিবেষ্টিত থাকে। অর্থাৎ এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত ঝিল্লি। অর্ধবৃত্ত কেন? কারণ এখানে হচ্ছে ধরো অর্ধবৃত্ত কাকে বলে? আমরা কি করছিলাম? আমরা ছোটবেলায় পড়ছিলাম যে দ্রাবক প্রবেশ করতে পারে বাট দ্রব প্রবেশ করতে পারে না, তখন আমরা বলি হচ্ছে অর্ধবেদ্য ঝিল্লিটা বলছে অর্ধবেদ্য ঝিল্লি। তো কোষের ক্ষেত্রে এরকম হয় যে অনেক সাবস্টেন্স হচ্ছে কোষ ঝিল্লি ভেদ করে প্রবেশ করতে পারে, আবার অনেকে প্রবেশ করতে পারে না। এজন্য বলা হচ্ছে অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে। আর 3 নম্বর যে কথাটা সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কোষ হতে হলে অবশ্যই সে রেপ্লিকেট করবে, সে তার সংখ্যা বাড়াবে।
ঠিক আছে? অর্থাৎ সে প্রজননের মাধ্যমে সে আত্মপ্রজননের সক্ষম। সে কি? আত্মপ্রজননের সক্ষম। আত্মপ্রজননের মাধ্যমে সে তার সংখ্যা বৃদ্ধি করবে। ঠিক আছে? তো অনেকক্ষণ হয়ে গেছে আজকে। তো এর মধ্যে যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, কোনো লেখা না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি বলে দিব। কৌশল বসে পড়তে থ্যাংক ইউ নাজিব মাহমুদ, সরি নাজিব মাহফুজ। আচ্ছা, আমার হাতের লেখা আমি আগে বোর্ডে তেমন লিখি নাই, তো হাতের লেখা মানে আমার হাতের লেখা একটু খারাপ, বুঝছো? আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। সুন্দর করে নোট করবে সবাই। কারো কোনো অসুবিধা থাকলে আমাকে বলো, কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। যতটুকু পড়িয়েছি এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাও। আর তোমাদের যদি এক্সট্রা কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাবে। তোমাদের যদি পড়ার বাইরে মানে পড়াশোনা রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাবে। ন্যূনতম একক, ন্যূনতম একক মানে হচ্ছে একটা জীবদেহকে আমরা যদি ভাঙি, আমরা জীবদেহকে যদি আমরা ভাঙি, তাহলে জীবদেহকে ভাঙতে ভাঙতে ক্ষুদ্রতম যে ইউনিট, ক্ষুদ্রতম যে এককটা আমরা পাবো সেটা হচ্ছে ন্যূনতম একক। যেমন একটা বিল্ডিং এর যে ক্ষুদ্রতম একক সেটা কি? সেটা হচ্ছে আমরা বলতে পারি ইট। অনেকগুলো ইট দিয়ে একটা বিল্ডিং তৈরি হয়, তাহলে বিল্ডিং এর ক্ষুদ্রতম একক কি? ইট। তেমনি মানবদেহের ক্ষুদ্রতম একক বা ন্যূনতম একক হচ্ছে কোষ। ঠিক আছে? থ্যাংক ইউ। আমি হচ্ছে তোমাদের আজকে হচ্ছে আইপ্যাডে ক্লাস নিতাম, তো আমার টেকনিক্যাল কিছু সমস্যার কারণে আমি ক্লাস নিতে পারিনি, এই জন্য বোর্ডে নিলাম। একদমই প্রিপারেশন ছিল না, এই জন্য তোমার বঙ্কিম ভাই আর কি তোমাদের ফোন ধরে রাখছে। তোমরা সবাই বঙ্কিম ভাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক থ্যাঙ্কস। তোমরাও সবাই বঙ্কিম ভাইকে ধন্যবাদ জানিয়েছো অলরেডি। আচ্ছা, এখন তোমাদের আজকে প্রথম ক্লাস হইলো। আশা করি আমাদের সাথে জার্নিটা তোমাদের ভালো যাবে। আজকে একটু টেকনিক্যাল সমস্যা ছিল, আমরা প্রথম দিন শুরু করছি, মোটামুটি চেষ্টা করছি তোমাদের পড়াটা গুছিয়ে দেওয়ার, পাশাপাশি বুঝিয়ে পড়ার, তোমাদের একটু ইন্টারেস্টিং করে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করছি। তো তোমাদের যে কাজটা থাকবে, তোমাদের জন্য আজকে ফ্রি ক্লাসের আয়োজন করলাম, প্রথম ক্লাস করলাম। তোমাদের যে একটা দায়িত্ব থাকবে সেটা হচ্ছে অবশ্যই 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 সবাই ক্লাসের প্রথম থেকে ক্লাসের শেষ পর্যন্ত সিরিয়ালি নোট করবে। সবাই প্রত্যেকে ক্লাসের প্রথম থেকে ক্লাসের শেষ পর্যন্ত সিরিয়ালি নোট করবে, এবং সেই নোট সবাই আমাকে ইনবক্সে পাঠাবে। আমি কিন্তু চিনে রাখবো কে কে ঠিকঠাক পড়াশোনা করতেছে, কে কে পড়াশোনা করতেছে না, কে কে আমার ক্লাসকে গুরুত্ব দিচ্ছে, কে কে দিচ্ছে না। ঠিক আছে? মানে তোমাদের আগ্রহ যদি কম থাকে আমাদের প্রোগ্রাম কিন্তু বেশি দিন টিকবে না। ঠিক আছে? আমাদের ক্লাস আরো আপডেট হবে, আরো ভালো হবে। তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করো। তোমরা যে এত তাড়াতাড়ি পড়াশোনা শুরু করেছো, তোমাদের জন্য একটা ভালো ভবিষ্যৎ অবশ্যই অবশ্যই অপেক্ষা করতেছে। তোমাদের মতো থাকতে আমিও একই টাইমে পড়াশোনা শুরু করছিলাম। ঠিক আছে? যারা একই টাইমে পড়াশোনা শুরু করছিলাম, তো তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো কোনো সমস্যা থাকলে সবাই আমাকে জানাবে। আর সর্বশেষ যে কথাটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু সবাই আমাকে নোট পাঠাবে। অবশ্যই কি পাঠাবে? নোট পাঠাবে। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আরেকটা কথা সেটা হচ্ছে আজকের ক্লাসটা শেষ করো। আজকের ক্লাস কতটুকু ইন্টারেস্টিং লাগছে আমি জানি না, কিন্তু পরবর্তী ক্লাস কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। সেটা হচ্ছে পরবর্তী ক্লাসে আমি পড়াবো পৃথিবীতে প্রথম কোষ কিভাবে সৃষ্টি হয়েছিল, জলবস্তু থেকে কিভাবে প্রথম সজীব কোষ পৃথিবীতে সৃষ্টি হয়েছিল, সেটা আমি পরবর্তী ক্লাসে পড়াবো। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা পড়া, এবং এটা কিন্তু খুবই সুন্দরভাবে তোমাদের পড়ানোর চেষ্টা করব। তো সবাই ভালোভাবে পড়াশোনা করো, পড়াশোনা থেকে বের হয়েও না। একবার যখন ঢুকছো, এই 2 বছর পরিশ্রম করলে ইনশাল্লাহ তোমাদের জন্য ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষা করবে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা।